জি ভাই, দেখা ভাই। আচ্ছা, আমরা শুরু করি বিসমিল্লাহ বলে, তারপরে যা হয় হোক। আজকে আমাদের টপিকটা আগে দেখে আসি। আজকে আমাদের টপিক হলো এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরস ইন 2021। এইটা হলো আমাদের কতটা ইম্পর্টেন্ট জিনিস। একটা উপমা দিয়ে শুরু করি। 2020 সালের মানে পুরো সিজন মানে বছরটা কেমন গিয়েছে, ধরেন যদি আমরা কোভিডের কথা বলি, তাহলে মোটামুটি বিশ্বে মার্চ থেকেই এটার প্রভাবটা শুরু হয়, মানে প্রকোপ বা প্রচন্ড পরিমাণ যেটা বলা হয়। আর ডিসেম্বর থেকে, গত 18 ডিসেম্বর থেকে তো এটার প্রথম প্রাদুর্ভাব, কিন্তু পর্যায়ক্রমে এটা জানুয়ারি ফেব্রুয়ারি যতটুকু না ছিল, মার্চ থেকে সারা ওয়ার্ল্ডে কম বেশি, এবং ইভেন আমরাও তো আমাদের বাংলাদেশেও মার্চের পর থেকে আস্তে আস্তে আমাদের সবকিছু বন্ধ হয়ে যায়। এই পুরো বছরের মধ্যে যারা ট্রাভেল নিশ নিয়ে কাজ করছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। যাদের নিশ অথবা ব্লগ, এই দুইটা সাইড থেকে যারা আর্নিং করতে, যাদের নিশ্চয় ট্রাভেল ট্যুরস এবং এই টাইপের রিলেটেড যতগুলো নিশ আছে, প্রত্যেকটাতেই এই পুরো বছরটাতেই তারা শেষ। মানে শেষ মানে কি, যাদের 500 থেকে $1000 মিনিমাম যাদের হইতো, তাদের আছে $50, $100, এরকম রিপোর্টও দেখছি। বিভিন্ন গ্রুপে তো এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, এগুলা খুবই দুঃখ দুর্দশা অবস্থা। এটা একটা ইস্যু। এরপরে এসে মে মাসে একটা আপডেট হয় গুগলের অ্যালগোরিদমের, সেটাও বড় ধরনের আপডেট ছিল। রিসেন্ট 4 বছরের মধ্যে সবচেয়ে বড় আপডেট যদি বলতে হয় 2020 সালে এসে পরপর দুইটা, একটা হলো মে মাসে, আর একটা হলো ডিসেম্বরের 3 তারিখ থেকে গত 18-17 তারিখ পর্যন্ত মোটামুটি কন্টিনিউয়াস ছিল। এখন আবার এটা ঠিক হয়ে গেছে এবং ফাইনাল পর্যায়ে শেষ, আর কোনো আপডেট আপাতত নেই। তাহলে দেখা গেল আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি, সেই অ্যাফিলিয়েট হিসেবে কাজ করি, এসইও এক্সপার্ট হিসেবে কাজ করি, বা যেভাবে অনলাইনের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি না কেন, আমাদের সব সময় বিশ্বে কি হয় না হয়, বিশেষ করে যেগুলো ডিপেন্ড করে আমরা আর্নিং গুলো করি বা আমাদের আনাগোনা, আমাদের পথ চলা, সেইগুলোতে প্রতিনিয়ত খোঁজ খবর বা আপডেটের সাথে যদি না থাকা হয়, তাহলে আমরা মানে অজান্তেই পিছিয়ে পড়বো। কারণ এমন কিছু বিষয় আছে, দেখেন আমি আমার কথাই বলতেছি, এই গ্রুপে যখন আমি কোর্সটা শুরু করি অক্টোবরের 23 তারিখে, তখন অ্যামাজনের কোনো আপডেট ছিল না। এই যে মিনিমাম অ্যাটলিস্ট 10 পোস্ট থাকতে হবে, কোয়ালিটির ব্যাপারে কত টাকা সতর্ক, গুগলেরও কিছু এসিও যে পরিবর্তন আজকে, যেটা আজকে বলবো 21 সালে কি আসতেছে নতুন করে, বা কিছু আছে সেটার সাথে কি কি অ্যাড হচ্ছে, বিশেষ করে মেজর 8টাকে ফোকাস করছে, সেই 8টা নিয়ে আজকে ডিসকাস করব। তো এইগুলা যদি আমরা না জানি, তাহলে আলটিমেটলি কি হবে, আমাদের যে উদ্দেশ্য নিয়ে সাইটটা তৈরি করা, সেই উদ্দেশ্যই আমাদের কি পুরোটাই ব্যাহত। এসইওটাও কোনো কাজে করবে না, আমাদের র্যাঙ্কিংও হবে না। এবার দেখা যায় মনে অজানা সত্ত্বে দেখা যায় সাইটটা পেনাল্টি হয়ে বসে আছে আমার না জানার কারণে। অথবা আমি দেখতেছি আমার এত সুন্দর কন্টেন্ট আছে, দেখতে খুবই সুন্দর, কেন যেন র্যাঙ্ক হইতেছে না, কেন যেন আমার কোনো কিওয়ার্ড কোনো পজিশন আছে ইন্ডেক্সে হচ্ছে ঠিক মতোই, কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট নাই, সেল নাই, ট্রাফিক নাই, কিচ্ছু নাই। আবার অ্যামাজনের ব্যাপারটা যদি না জানা যাইতো, যে এরকম আমরা মোটামুটি আগের মতো 2-3টা পোস্ট করে কন্টেন্ট অ্যাপ্লাই করে অ্যামাজনে আমরা অ্যাপ্লাই করে বসে আছি, অ্যামাজন আসে রিভিউ যখন করতে আসে, দেখা গেল আমাদের সাইটটা রিজেক্ট করে দিচ্ছে। কেন? তার কিছু রিকোয়ারমেন্ট অ্যাড হয়েছে ডিসেম্বর থেকে, সেটা আমাদের কারো জানাই নাই, যার কারণে মনের অজান্তে ব্যান্ড হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা আপডেটের সাথে থাকা এবং খোঁজ খবর রাখাও জরুরি। এখন আজকে এরকম আমাদের এসিওর ক্লাসই চলতেছে, আমাদের এসিওর মধ্যে যেহেতু এসিওর ফ্যাক্টর যেহেতু নতুন ভাবে কিছু অ্যাড হচ্ছে, সেটা আমরা আজকে জানবো। সেই এবং 21 সাল থেকে এটা আবার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আবার এইগুলো নিয়ে আবার আমাদেরকে কাজ করতে হবে সাইটের মধ্যে। এইগুলোকে প্রায়োরিটি দিতে হবে। কেন প্রায়োরিটি দিতে হবে? আমাদের নিজেদের কি একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। কারণ এসিও হলো ওয়ান কাইন্ড অফ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। কারণ মার্কেটিং হয় গুগলকে কেন্দ্র করেই, বিশেষ করে গুগল বা ইউটিউবকে, এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় মার্কেটিং এর জায়গা। কেউ গুগলে পিপিসি করবে অথবা ইউটিউবে পিপিসি অ্যাড দিবে, এই দুইটাতে সবচেয়ে বেশি পৃথিবীতে অ্যাডের পিছে কস্টিংটা করা হয়, দেন তারপরে ফেসবুকে। তবে দেখা গেল এই দুইটা প্ল্যাটফর্ম যদি ঠিক মতো না বুঝে, এদের আপডেট সম্পর্কে না জানে, আলটিমেটলি আমি পিছিয়ে পড়বো। তো এই ওদেরকে ভালো করে জানা এবং ওদেরকে সমীহ করার একটাই রাস্তা, সেটা হলো এসইও। এটার মিনিং তো সবাই জানছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি অপটিমাইজ করব ওদের রুলস রেগুলেশন মতো করে, আমি আমার সাইট অথবা আমি আমার যেটা নিয়ে কাজ করবো সেটাকে অপটিমাইজ করা। এখন কি কি আপডেট আছে আমরা যদি পরের একটা স্লাইডে যাই, এরকম দেখছি আমি ওখানে লেখা আছে মেন উই শুড ফলো আন্ডার 8 কি চেঞ্জেস ইন 2021। 8টা মেজর চেঞ্জ আছে, সেটার মধ্যে আমরা এটা প্রত্যেকটা জিনিসকে আমাকে ফলো করতে হবে, এইটা ধরে আমাদের সাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। তো প্রথম যে চেঞ্জের কথা বলা আছে এখানে, কমপ্লিট মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং। আমি একটু একটু শুধু 8টার কথা আগে বই, পরে আবার প্রত্যেকটা ডিটেলসে যাব। কমপ্লিট মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং কতটা একটা গুরুত্বপূর্ণ,
এটা ডিটেলসে গেলে আমরা বুঝতে পারবো এটা কতটা আমাদের জন্য শুভ না অশুভ, আমরা তখন ডিসকাশন পরে অনেকটা বুঝতে পারবো। সেকেন্ডলি আছে পেজ এক্সপেরিয়েন্স। এটা কি, এটা আমাদের জন্য কি ভূমিকা রাখবে? স্ট্রাকচার ডাটা অর স্ক্যামা ডাটা, এটা কি? ফোকাস অন মাল্টিমিডিয়া, ফোকাস অন ভোকাব এসইও, ইন্টেন্ট ম্যাটার্স, ওয়াইএমএল পেজেস অথবা ইএটি, এবং ফোকাস অন টেকনিক্যাল এসইও। এই প্রত্যেকটা 8টা ট্রামই আমার সাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে? খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আমি ইমপ্লিমেন্ট করতে ঠিক মতো ব্যর্থ হই, তাহলে আলটিমেটলি আমার সাইট থেকে প্রত্যাশিত রেজাল্ট আমি গেইন করতে পারবো না। তা আমরা একটু ডিটেলসে চলে যাই, যেহেতু 8টা অনেক বড় লম্বা রাস্তা। 8টার প্রথমটা আমরা একটু পরের স্লাইডে যাই। এখন ডিটেলস একটু, যে কমপ্লিট মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং জিনিসটা কি, এইটা জানার আগে আমরা যদি একটু একটু বড় করি স্লাইডটা, দেখতে পারবেন কিনা, দেখার কথা। ওখানে দেখেন আমি দুইটা শর্ট লাইন রেখেছি। ফার্স্ট চেঞ্জ টার্গেট দিস ইস্যু ইন সেপ্টেম্বর 2020 বাট ডিউ টু কোভিড-19 এক্সটেন্ড ইন মার্চ 2021। এটা গুগলের পেজ থেকে নেওয়া স্ক্রিনশটটা। তারা জুলাই 22 তারিখে, মানে এই বছরে জুলাই 22 তারিখে একটা আপডেট দিয়েছিল যে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো মার্ক করা আছে, যে সার্চ ইন সেপ্টেম্বর 2020, এটা তাদের প্ল্যান ছিল ইনিশিয়ালি যে মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং এটা তারা কার্যত অ্যাক্টিভ করবে সবার জন্য। কিন্তু কোভিড এর কারণে যেহেতু অনেক প্রক্রিয়া ব্যাহত হয়, এটাকে তারা সময়টা বর্ধিত করে মার্চ 2021, তার মানে জানুয়ারি মাস আমরা আগামীকালের পরের দিনই পেতে যাচ্ছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকেই শুরু, মার্চের প্রথম থেকেই মাঝে 2টা মাস পাবো। আর আমরা নতুন সবাই, এই 2 মাসের মধ্যে আমাদের এই সাইটটাকে এইভাবেই রেডি করতে হবে গুগল যেভাবে আসতেছে। মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং এখন এটাকে একটু ভালোভাবে বোঝা দরকার। নাম্বার 1 ওরা এটা ফোকাস করতেছে খুব গুরুত্বের সাথে। এখন মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং আমি যদি পরের স্লাইডে যাই, সব কিছু গুগল থেকে নেয়া। হোয়াট ইজ মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং, এই ব্যাপারটাকে ক্লিয়ার হওয়া বোঝা। এখন আমরা যদি এটাকে একটু প্র্যাকটিক্যালি চিত্রটাকে দেখাই আর বাকিটা আমি ডিসক্রাইব করি যে জিনিসটা কি, গুগল কিভাবে ইন্ডেক্সিং এখন টিউ নাও করতেছে, বর্তমানে কিভাবে করে। প্রথমে আমরা গুগলের সার্চ বারে একটা সার্চ দিচ্ছি, তাই আমরা সার্চ দিচ্ছি যে বেস্ট ব্যাকপ্যাক ফর টিচার বা বেস্ট ব্যাকপ্যাক ফর স্টুডেন্টস। এই কথাটা যখন আমরা গুগলে লিখে সার্চ করি, তখন গুগলের এই বটটা সার্চ ইঞ্জিন থেকে অ্যাট ফার্স্ট এখনকার নিয়মে ডেস্কটপ যত ভার্সন আছে, মানে আমাদের সাইটটাকে মেইনলি ডেস্কটপ ভার্সনই আমরা প্রথমেতে তৈরি করি, সবাই এটাই করে। সেকেন্ডলি আমরাকে মোবাইল রেসপন্সিভ অপটিমাইজ করি, এটা সেকেন্ড পোর্শন, কিন্তু আমরা গুরুত্ব দেই আমরা ডেস্কটপ ভার্সনকে। আর আমরা গুরুত্ব দেই আর না দেই, গুগল এতদিন পর্যন্ত এবং মার্চ পর্যন্ত না, ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত যে কোনো সার্চকে যখনই কেউ সার্চ করবে ওটা রেজাল্টকে সে প্রথমে তার বটকে স্পাইডার মাকড়সাকে ওই রিলেভেন্ট সার্চের সাথে সূত্র ধরে ডেস্কটপ পেজে পাঠাবে। ডেস্কটপ ভার্সন যাতে সাইট আছে পৃথিবীতে, মানে গুগলের আন্ডারে ডাটাবেজে আছে, সেখানে পাঠাবে। দেন তার সার্চের সাথে যদি কোনো রেজাল্ট মিলে যায়, হুবহু যেগুলো যে সার্চ হচ্ছে সেটার সাথে সিমিলার যতগুলো ডেস্কটপ ভার্সনে পেজ পাওয়া যায়, সেইটা ইউজারকে বা সার্চারকে তার সামনে রিপ্রেজেন্ট করে। এইটা ঠিক 2000 ফেব্রুয়ারির পরে, 21শে ফেব্রুয়ারির পরে উল্টায় যাচ্ছে, পুরোটাই উল্টায় যাচ্ছে। যখন কেউ সার্চ করবে বেস্ট ব্যাকপ্যাক ফর টিচার বা বেস্ট ব্যাকপ্যাক ফর স্টুডেন্টস, দেন সে প্রথমে কি হবে, প্রথমে সে মোবাইল ভার্সনে যতগুলো ওয়েবসাইট পৃথিবীতে আছে, তাই দেখেন পুরোটাই চেঞ্জ করে ফেলতেছে এখানে। আগে ডেস্কটপ ভার্সনে আমরা যতগুলো সাইট এখন পর্যন্ত তৈরি করতেছি, ইভেন আমাদের যারা ব্যাচে আছে সবাই আমরা ডেস্কটপ ভার্সনে গ্রো করছি। এখন এটাকে যদি আমরা মোবাইল ভার্সনে কনভার্ট করতে না পারি, তাহলে আলটিমেটলি কি হবে, গুগলের যত সার্চ হবে আমাদের পেজে আসবে না, কারণ ডেস্কটপ তো সেকেন্ড অপশন। এখন যেমনি মোবাইল সেকেন্ড অপশন, ফার্স্ট হবে ডেস্কটপ, এখন উল্টায় যাচ্ছে। মোবাইল ভার্সন ফার্স্ট, আগে ফার্স্ট ইন্ডেক্সিং হিসেবে মোবাইলকে যাবে, সে খোঁজ করবে। দেন মোবাইল ভার্সন যদি সিমিলার কোনো কন্টেন্ট পায়, সে মোবাইলকে প্রথম টপ 10 দেখাবে। মোবাইলে যদি টপ 10 সে পেয়ে যায়, দেন ডেস্কটপে চলে যাবে। আর যদি টপ 10 এর মধ্যে মোবাইলে ঘাটতি থেকে যায়, 2টা 3টা পরপর না, তখন ডেস্কটপকে সেকেন্ড প্রায়োরিটি দিবে। তাহলে আমাদের পুরো সাইটটাকে মোবাইল, এটাই ওদের সংজ্ঞা যে ফার্স্ট মোবাইল ইন্ডেক্সিং, প্রথম মোবাইল ইন্ডেক্সিং করবে, দেন আমরা ডেস্কটপে। এখন এটার একটা চিত্র দিয়েও বোঝাইছে, দেখেন যখন নতুন যেটা আসতেছে গুগল, যখন কোনো সার্চ হবে সেখান থেকে মোবাইল পেজ থেকে সে ইনফরমেশন পেজ রিলেটেড সার্চের সাথে সিমিলার রেখে সে পেজ খোঁজা শুরু করবে, রিলেভেন্সির সাথে খোঁজ করবে। তারপরে কি হবে, সে রেজাল্ট যখন পেয়ে যাবে, তখন মোবাইল ইন্ডেক্সিং যত পেজ আছে সার্চের সাথে মিলে যাবে, তা থেকে প্রথম রেজাল্ট দিচ্ছে। তাই দেখেন আমাদের এই ফার্স্ট মোবাইল ইন্ডেক্সিং কতটা গুরুত্ব। আমরা যদি আরেকটু যাই,
যে গুরুত্ব যদি এতটা গুরুত্ব থাকে, আমরা এটাকে কিভাবে আমরা করব, বা এটাকে আমরা কিভাবে অপটিমাইজ করব, আমাদের কাজটা কি, এটা আমাদের জানাটা কতটা জরুরি। এখন এইটা আরেকটা ব্যাপার আছে, এটা দেখেন একটা তো চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াইতেছে, আমরা এখন কিভাবে এটাকে ডেস্কটপ থেকে মোবাইলে নিয়ে যাব। এটা বড় একটা চ্যালেঞ্জের মধ্যে দুইটা গুগল আমাদেরকে বলে দিচ্ছে যে দুইটা সম্ভাবনা আছে, তোমার এইটাকে যদি রিস্ক ফ্রি হইতে চাও, দুইটা তুমি তোমার কি করতে পারো, দুই ভাবে অপটিমাইজ করতে পারো। আমরা যদি সেকেন্ড স্লাইডে যাই, যে আমাদের যে চ্যালেঞ্জটা আছে, তা দুইটা দিক আছে, দুইটাকে আমরা কিভাবে এটাকে কার্যত অপটিমাইজ করতে পারবো যাতে আমরা এই রিস্কের মধ্যে না পড়ি। প্রথম যে পসিবিলিটি হবে, তারা বলতেছে যেহেতু ডেস্কটপ থেকে মোবাইলে কনভার্ট হবে সব সাইটগুলা, নতুন হওয়াতে আমরা প্রথম দিকে কি ফেস করব, যে আমরা মোবাইল পেজগুলোকে ইন্ডেক্সিং করতে আমাদের ক্রলে কিছু ফেইলিওর মানে এরর শো করবে। একটা হলো তাদের যখন গুগলে সার্চ করবে, সার্চ স্পাইডার বিভিন্ন, যেহেতু এটা বিভিন্ন সূত্র ধরে যেহেতু সার্চ করে, আপনারা জানেন যে আমরা যেহেতু বাংলাদেশে যে সাইটটা তৈরি করি, আমরা যে সার্ভার ইউজ করি হোস্টিং যেটা, সেটা একটা জার্মানির, সেখান থেকে ইউএসএ একজন সার্চ করতেছে, তার সার্ভার থেকে আমাকে রেসপন্স পাঠাচ্ছে জার্মানিতে, জার্মানির সার্ভার থেকে যত সাইট আর আন্ডারে আছে এর রিলেভেন্ট যদি কোনো সূত্র ধরে পাওয়া যায়, তখন ওই সোর্সটাকে খুব দ্রুততার সাথে গুগল সার্চে রেজাল্টে দেখানোর জন্য ট্রাই করে। এই প্রক্রিয়াটার মাঝখানে যেহেতু উল্টায় যাচ্ছে পুরোটা প্রসেসটা, তখন প্রথম দিকে কি হইতে পারে, আমরা কিছু এররের সম্মুখীন হব। এই এরর সবার জন্যই হবে, এটা মোবাইল ক্রলের যে ইস্যুটা হবে, আমরা এটা আমাদের একক ভাবে না, গুগল নিজে আগে বলে দিয়েছে এরকম কিছু চ্যালেঞ্জিং বিষয় আছে। প্রথম পসিবিলিটি ক্রল এরর হবে, তো ক্রল এরর রিমুভ করার জন্য কি করতে হবে, যেহেতু গুগল সার্চ কনসোলের মোবাইলের যে ভার্সনটা আছে, যখন আমরা গুগল সার্চ কনসোলের ডিটেলস জানতে হবে। এখন গুগল সার্চ কনসোলের যে মোবাইল ভার্সনে কতগুলো এরর থাকতে পারে, কি হচ্ছে না হচ্ছে, সেইগুলো আমরা পুরোপুরি ভাবে, আগে তো ডেস্কটপ জানতাম, এখন পর্যন্ত ডেস্কটপ জানার চেয়ে এখন আমার মোবাইলে যত রকম এরর আছে, কি কি কারণে এরর হইতে পারে, কত দিক দিয়ে কি আছে না আছে, প্রত্যেকটা পার্ট যদি আমি বুঝি, ওইগুলো যদি মিনিমাইজ করতে পারে আমার সাইটের মধ্যে, তাহলে আমি ওই এরর থেকে বেঁচে যাব। নাম্বার ওয়ান যে পসিবিলিটি আছে, সম্ভাবনা। সেকেন্ড বলতেছে তারা কি আছে, আরেকটা হলো মোবাইল পেজ উইথ কন্টেন্ট ইস্যুস। এখন দেখেন চিত্র আমি এটা বুঝাইছি, এখানে যে কন্টেন্ট ধরেন এই যে যেটা নীল কালারের, এগুলো ধরেন ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, আর এই যে গ্রে কালার, এগুলো হচ্ছে কি, এটা একটা টেক্সট আকারে দেয়া আছে। তো এখন মোবাইলে যেহেতু সার্চকে মোবাইলে আগে যেহেতু গুগল প্রায়োরিটি মোবাইল আলাদাকে দিচ্ছে, এখন মোবাইল ভার্সনের সাইট যখন মোবাইল থেকে ক্রল করা শুরু করে, তখন দেখা গেল ডেস্কটপে দেখেন এখানে ইমেজ আছে, এখানে কন্টেন্ট আছে, পাশে ভিডিও রাখছে, একটু সরানো ছিটানো, প্রথম একটা মানে প্রথম দর্শনে অনেক কিছু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু মোবাইল হতে কি হচ্ছে, টেক্সট মিনিমাইজ হয়ে যায়, অনেক সময় ইমেজ যদি 5টা থাকে আমরা মিনিমাইজ করে 2টা 3টা দেখাই, এবং কি আছে যে একটা প্লাস বাটন দেখা যাচ্ছে, এটাকে তখন লোড মোর, এটা যদি ম্যানুয়ালি কেউ হাত থেকে কেউ ইউজার যখন খোঁজ করে, তখন লোড মোরে দিবে, তখন আরো নিচের পেজগুলো শো করে মোবাইল ভার্সনে। মোবাইল ভার্সনে পুরোপুরি মেনু দেখা যায় না, আপনারা জানেন টুগল মেনু বলে। আপনি যখন মোবাইল ভার্সনে কোনো সাইটকে দেখায়, তখন আমার মেনু যদি 5টা হয়, তখন একটা টগল মেনু হিসেবে আমাকে ওখানে ক্লিক করে দেন মেনুগুলো দেখতে হবে, ওটাও সবাই দেখতে পাচ্ছে না। তাহলে দেখা গেল মোবাইলে যে এরর গুলা বা মোবাইলে যে ফিক্সড ইস্যু আছে, এখন আমাকে কতটা কনসেপ্ট কিভাবে রেখে কাজ করতে হবে। এখন বেস্ট ব্যাকপ্যাক ফর ল্যাপটপ, এটা ডেস্কটপে তো সুন্দরভাবে সাজায় রাখছে আমার পোস্টটাকে, এখন মোবাইলে দেখবো আমি যে কতটুকু পর্যন্ত ছোট বড় করা হলে আমার পোস্টটাকে সুন্দর দেখা যায়। এই জিনিসটাকে আমি একটু প্র্যাকটিক্যালে যাই, আরো একটু বুঝতে সুবিধা হবে। আমি এই কথাটা রেখেই একটা সাইটের মধ্যে ঢুকি, বেস্ট ব্যাকপ্যাক ফর স্টুডেন্ট, দেখি কোন সাইটটা প্রথমে আসে। এখন তো ডেস্কটপ ভার্সন গুলো আগে আমাকে শো করবে, আমি দেখি এইটাতে যাই, প্রথমটাতে। এই সাইটটাকে দেখি কোনটা, যদি আমাদের নিশ রিলেটেড সাইট হয়, এটাকে আমি একটু অ্যানালাইসিস করব এখনকার প্রেক্ষাপটে। পার্সেজ আছে, যেহেতু এটা একটা অ্যাফিলিয়েট সাইট, সে আমাজনের হোক আর যারই হোক, আমরা এটাকে একটু দেখবো। এটা হোক, আমরা একটু পরিপূর্ণ এটা ওয়ার্ডিংটা শেষ হবে।
তো ডেস্কটপে দেখেন একটা পপ আপ আছে আমাদের কাছে সাবস্ক্রিপশনের জন্য, একটা হয়তো তারা আমাকে নিউজ লেটার পাঠাবে। তো ডেস্কটপে এই কতগুলো অপটিমাইজ করতে হবে, ডেস্কটপে কত সুন্দর একটা অ্যাড দেখা যাচ্ছে। একটা মানুষ যদি ডেস্কটপ থেকে খুব সহজে ইউজার ফ্রেন্ডলি ভাবে এটা ইউজ করতে পারে, ডানে অ্যাড বামে অ্যাড, কারণ দেখেন এইটা কতটা কাস্টমাইজ হয়। এখন মোবাইলে যদি আমি এটাকে নিয়ে যাই বা এটাকে যখন মোবাইলে যাবে আগামী 2 মাসের মধ্যে, তখন একটু যদি একটু মিনিমাইজ করে দেখে মোবাইল ভার্সনে আমি একটু যদি নিয়ে আসি, এটাকে এতটুকু কমায় দেই, আলটিমেটলি দেখেন আমি যখন বড় করি তখন এই মেনুগুলো আমার এখানেও যত টগল মেনু রাখছে এই সাইটটাতে আগে থেকেই ডেস্কটপ ভার্সনে টগল মেনু আছে। কিন্তু এটাকে যদি আমি এখন এইভাবে নিয়ে যাই, তখন এই পাশে তো যে এইভাবে মেনুগুলো শো করতেছে একটা জিনিস। দেখেন অ্যাড কিন্তু মোবাইল আর নাই। এখন যে একটা ডেস্কটপ ভার্সন থেকে যে অ্যাডের একটা অ্যাড পাইতো গুগল অ্যাডসেন্স থেকে, এটা এখন যেহেতু মোবাইলটাকে প্রথমে প্রায়োরিটি হবে, বেস্ট ব্যাকপ্যাক ফর স্টুডেন্ট যখন আমি দিয়েছি, তখন যতটা মোবাইল ফ্রেন্ডলি অপটিমাইজ যে সাইটটাতে করা হবে সেইটাকে সে আগে দিয়ে আসবে। আগে যে প্রথমে টপে ছিল সেটা ভুলে যেতে হবে। এখন মোবাইলের দিক থেকে কেউ কত ফাস্ট শো করাইতে পারবে সেইটাকে সে আস্তে আস্তে প্রথম দিকে নিয়ে আসবে। এখন আমি যদি ওইটা দেখেন অ্যাড আমি দেখতে পাচ্ছি না, এখন মোবাইল ভার্সন করার কারণে অ্যাড আমি দেখতে পাচ্ছি না। আর একটু নিচে যাই, এখন কিছু টেক্সট আছে, এরপর এখানে অনেক কিছুক্ষণ পর একটা ইমেজ, আবার এখানে বেশ কিছু দূর লম্বা এরকম অনেক স্ক্রল করে 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 অনেক লম্বা রাস্তা পাড়ি দিতে হবে। এখন আমি মোবাইল ভার্সনে কি করব, দুইটা আমাকে কাজ করতে হবে। আমি ডেস্কটপে যখন পরিপূর্ণ খুব সহজে চোখে পড়ে যে মনে হচ্ছে যে 4-5 লাইন পরে একটা ব্যাগের ছবি, 4-5 লাইন পরে একটা ব্যাগের ছবি, কিন্তু যখন আমি এটা মোবাইলে নিয়ে যাচ্ছি, মোবাইলে মোটা এটা ধর ম্যাক্সিমাম নিচের সাইড, তখন অনেক রাস্তা পাড়ি দিয়ে মনে হচ্ছে একটা সাইড, আবার অনেক রাস্তা পাড়ি, এই মোবাইল অনুসারে ইমেজটা অনেক বড় মনে হইতেছে। তাহলে কি করতে হবে আমাকে, যখন আমি এইগুলো মোবাইল ভার্সনে নিয়ে যাবো, তখন আমরা তো এলিমেন্টও দিয়ে করতেছি। একদিক দিয়ে সুবিধা হলো আমরা যে পেজ বিল্ডারটা ইউজ করি সেখানে মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ করার অপশনগুলো আছে। আমাদের ডেস্কটপ ভার্সনের জন্য সব তো ডিফল্টই থাকে। মোবাইল ইন্ডেক্সিং এর যে পার্টগুলো আছে সেই মোবাইল ইন্ডেক্সিং এর পোস্টে পার্ট করে করে আমরা প্র্যাকটিক্যাল দেখবো। আজকে শুধু আমরা প্রত্যেকটা 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি, আমরা অপটিমাইজ করবো, এখন প্র্যাকটিক্যাল অপটিমাইজ করে দেখাইতে হবে, না হলে আপনারা বুঝবেন না যে এই 8টা গুলো কিভাবে আমার সাইটে আমি ইমপ্লিমেন্ট করবো, মোবাইল ইন্ডেক্সিং হওয়ার জন্য আমার সাইটটাকে কিভাবে রেডি করব। তাহলে এইটা হলো ডেস্কটপ ভার্সন। আর মোবাইল ভার্সন এইটা দেখেন মোবাইলে যখন নিয়ে আসে এরকম অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু হাইড করতে হচ্ছে। সে বেচারা অলরেডি মোবাইল ফ্রেন্ডলি করাই আছে, কারণ একটা বড় একটা সাইট, সে জানে আমি যদি মোবাইলের মধ্যে অ্যাড দেখাইতে যাই ডেস্কটপের মতো, তাহলে কি হবে, আমাকে আলটিমেটলি কাস্টমাররা বিরক্তি বোধ করবে, তাদের এটা ইমপ্রেশনটা নষ্ট হবে। সে দরকারে আমার এখানে মোবাইলে যারা করবে সেখান থেকে অ্যাডের পয়সা আমার দরকার নাই, অ্যাড সে উঠাই দিচ্ছে। একটা থেকে কাস্টমাইজ করে কোথায় কাস্টমাইজ করতে হবে, কোথায় রাখতে হবে, কোথায় কি করতে হবে সেভাবেই করছে। এখানে যদি এটা কত একটা সাইজ যখন মোবাইল আছে তখন দেখেন এটা মোবাইল আসে কত বড় একটা সুন্দর দেখা যাচ্ছে, টাইটেলটা ভেঙে দুইটা, দেখুন ডেস্কটপে তখন এটা বেশ বড় করে দেখাইতেছে দেখেন। এবং এই জিনিসটা দেখেন, এই যে সাইটটা নাম হাই কনজাম্পশন, এটা যদি আমি হাই কনজাম্পশন যদি এটা আমি দেখি, হাই কনজাম্পশনকে যদি আমি মোবাইলে নিয়ে যাই, তখন সুন্দর করে মিডিল পয়েন্টে কত সুন্দর, কারণ ডেস্কটপ তো অনেক বড় বামে দেখা যাচ্ছে, এটাকে মিডিল পয়েন্টে সুন্দর করে অর্গানাইজ করছে। টাইটেলটা যেমন ছোট একটা মিডিল পয়েন্ট আছে, টেক্সটগুলো সব অর্গানাইজ ভাবে আছে। আবার যখন এটা বড় করি তখন এই টাইটেলকে একটু 3টা লাইনে ভাগ আছে, কোথায় কতটুকু অপটিমাইজ করলে ডেস্কটপের থেকে মোবাইলটা সুন্দর হবে, ডেস্কটপটা ডেস্কটপে থাকবে। আগে ডেস্কটপকে প্রায়োরিটি দিয়ে মোবাইলকে রেসপন্সিভের জন্য ব্যবহার করতাম, আর এখন আমরা মোবাইল কত সৌন্দর্য করা যায় সেটা আমি দেখব। এখন ধরেন আমি একটা নিজের সাইটে দেখাচ্ছি, এটা যখন মোবাইল ভার্সনের জন্য কনভার্ট করা হয়, আগে প্রথমে ডেস্কটপ ভার্সনে ছিল, তো মোবাইল ভার্সনে কনভার্ট করার জন্য দেখেন কি কি ত্রুটি। এটা ডেস্কটপে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা স্লাইডার আছে, এখানে ডেস্কটপে সহজে বা ডেস্কটপ হোক বা আপনার অন্য কোনো ল্যাপটপ হোক একই সেম দেখাবে। কিন্তু এটা যদি আমি এখন মোবাইলে নিয়ে যাচ্ছি দেখেন, তখন এটা কি কি অপটিমাইজ করতে হচ্ছে আমাকে। প্রথমে দেখেন ডেস্কটপটা খেয়াল রাখেন, এগুলো মেনুগুলো এভাবে সাজানো আছে, বারটার কত আছে, ছড়ানো ছিটানো কতভাবে আছে। এখন যখন মোবাইলে যেহেতু যাব আমি, তখন আমাকে কি করতে হচ্ছে, কোথায় যাব, এটা একটা মোবাইল ভার্সন, এটা আরো একটু নিচের দিকে আরো না চাপানো যাচ্ছে না। প্রথমে লোগোটাকে মিডিল পয়েন্টে রাখার চেষ্টা করছে, এটা কিন্তু মিডিল এখনো যায় নাই, এটা একটা এরর। আমাকে একটু সৌন্দর্য করতে হবে, সাজাইতে হবে, জাস্ট কিছুটা দেখাবো দেখে এতটুকু রেডি করা। তাই পুরো জিনিসটা মিডিল পয়েন্টে আনতে হবে। আমি চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়া বাদও দিতে পারি, অথবা সার্চ রাখবো কিনা এটা একটা ইস্যু, রাখলে কত বড় বারটা রাখবো। আবার মেনুটা দেখেন, মেনুটা কিন্তু টগল করা হয়েছে, যে মেনুটার কথা বলছি ডেস্কটপে তো মেনু পুরোটা দেখা গেছে চোখে। এখন এখানে মেনুটা একটা সাইডে নিয়ে আসা হয়েছে, যে এখানে যদি কেউ মেনু দেখতেই চায় তখন এইভাবে আমাকে অপটিমাইজ করে নিচে দিতে হবে। তারপরে এখানে অ্যাড গুলো যেটা দিয়েছি দুই পাশে ছিল, সেটাকে প্রত্যেকটা অ্যাড আমি রেখেছি, অথবা অ্যাড রাখবো কিনা, অ্যাডটা রাখা জরুরি কিনা। আমি হয়তো চাইবো যে আমার মোবাইলের ক্ষেত্রে আমার যেন এই ডিসপ্লে অ্যাড গুলো বাদ দিয়ে দিই, আমি সরাসরি
এটা মোবাইলের জন্য এই স্লাইডার আমি কখনোই রাখবো না, এটা আমার ত্রুটি। এগুলো আমাকে ফিক্স করতে হবে। মোবাইলে যখন আমি কেউ দেখবে তখন আমার এই স্লাইডার দরকার নাই, আমাকে সরাসরি কন্টেন্টে আসতে হবে, মেন পয়েন্টে আনতে হবে। আমি এগুলো রাখতে পারি, যেহেতু আমার এটা প্রত্যেকটা এক একটা ক্যাটাগরি, আমি ক্যাটাগরিকে শো করতে পারি সুন্দরভাবে পর্যায়ক্রমে। দেন নিচে পর্যন্ত দেখো এগুলো আমি দুইটা সারিতে রাখবো না, একটা সারিতে রাখবো না, কিভাবে রাখবো। আলটিমেটলি যতটা সুন্দর করা যায়, মোবাইলের সাইটটাকে কতটুকু সৌন্দর্য বাড়ানো যায় এবং কোনটা বাদ দিব কোনটা রাখবো, এটা তো সব ভিতর থেকে আমরা এটা করবো অপটিমাইজ গুলা। এইভাবে আমাকে মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং হওয়ার জন্য, মোবাইল ফার্স্ট দ্রুত লোড হওয়ার জন্য যে কাজগুলো করতে হবে। এখন আরেকটা জিনিস দেখে আসি, এটাকে আবার এটাকে আবার চেক করার জন্য যে এই সাইটটার অবস্থা কি এখন দেখে আসি, একটু অ্যানালাইজ করি। এটা তো ভালো একটা সাইট। এই সাইটগুলো অলরেডি আগে থেকেই গুগলের ঘোষণা আগে থেকেই তারা মোবাইল অপটিমাইজ করে রাখে, কারণ আমরা কমন কিছু শব্দ শুনতেছি মোবাইল ফার্স্ট ইন্ডেক্সে অনেক আগেও শুনেছি, কিন্তু যেহেতু প্রসেসটা উল্টাই ফেলছে, এটাকে প্রায়োরিটি দিয়ে প্রথমে নিয়ে গেছে, এই জন্য এটার গুরুত্ব এত বেশি বলতেছি। আমরা এটা আসি, এটা রেজাল্ট আমরা দেখবো। দেখা যাইতেছে দেখেন মোবাইলে মাত্র 100 জনের মধ্যে যদি 16% হয়, তাহলে এটা কত দুর্ভাগ্যজনক। ডেস্কটপে যদি যাই 72, সে ডেস্কটপে মোটামুটি গুরুত্ব দিচ্ছে, কিন্তু মোবাইলে এখন মার্চে থেকে যদি আমাদের মোবাইলে হয় 16 আর ডেস্কটপে লাভ নেই, এই সাইট যদি এখন র্যাঙ্ক করে থাকে পুরো ফল হয়ে এখানে যদি এইটার উপর বেস করে সবকিছু করবে, তাহলে আমরা এই সাইটটা কালের বিবর্তনে যদি ঠিক না করে, সময়ের সাথে পরিবর্তন না করে হারায়া যাবে। আমি যদি এটাকে দেখি, এখন আমাদের এসইওর যে কাজগুলো এইগুলো মেন আমাদের খুব যত্ন, আজকে যে 8টা দেখবো 8টা আমাদের প্রত্যেকটা সাইটের মধ্যে পর্যায়ক্রমে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। যারা ওদের সাইটে পোস্ট করা আছে বা যারা এখন সামনে পোস্ট করবেন, এই 8টা ইস্যুই যেন আমাদের কাভার যতটুকু পর্যন্ত যার যার সাইটে করা যায়, এটা হোক। আচ্ছা, আমরা এটা হতে থাক, আমরা স্লাইডে যাই একটু। তাহলে আমরা এইটা বোঝানোর চেষ্টা করলাম যে দুইটা পসিবল, একটা হলো আমাদের প্রব এরর হবে, এটা গুগলের পক্ষ থেকে হতে পারে, আমাদের সার্ভার থেকে হতে পারে, মোবাইলের রেসপন্সের কারণে হতে পারে, নানান ভাবে এটা আমরা সম্মুখীন হব। এটা অ্যাভয়েড করার জন্য আমাদের বলছে মোবাইল ইউজার ফ্রেন্ডলি যতটুকু রেসপন্স করা যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে, স্পিড যাতে ঠিক থাকে, কন্টেন্ট যাতে অর্গানাইজ ভাবে থাকে, কোনটা কোনটা দিবা মোবাইলে, কোনটা শো করাবে কোনটা শো করাবে না, এগুলো আমরা প্রথমটা এরর এড়ার জন্য দিব। সেকেন্ডলি যেহেতু আমাদের কন্টেন্ট ইস্যু, কন্টেন্টে আমরা কতটুকু কন্টেন্ট দেখাবো, এখন কি আমি আমার পুরো ডেস্কটপে হুবহু যা আছে তাই কি আমি দেখাবো, নাকি আমাকে যতটুকু অপটিমাইজ করে সুন্দর যতটুকু নিট সেটা আমি দেখাবো, এটা আমার নিজেরটা নিজে বের করতে হবে। আমার হুবহু দেখানো আমার ভালো হবে, নাকি আমাকে যতটুকু রিলেভেন্ট ততটুকু আমাকে দেখালে সবচেয়ে ভালো হবে, এই দুইটা নিজে নিজে ঠিক করতে হবে। দেখি রেজাল্ট আছে কিনা, কোন একটা এরর এখানে 52, তার মানে মোবাইলের জন্য একটা এরর শো করতেছে, তার মানে কতটা সিরিয়াস অবস্থায় আছে এই জিনিসটা। তো এইগুলো সব ফিক্স হয়ে যাবে পর্যায়ক্রমে। এটা গেল আমাদের প্রথম পার্টের প্রথম যেটা ইস্যুটা, আমরা দুইটা সম্মুখীন হতে পারি, সামনে হতে যাচ্ছি অলরেডি। আমি দেখাইলাম প্র্যাকটিক্যালি, দেখেন এগুলো মোবাইলকে কেন্দ্র করে করা হয়নি, একটা সাইট ভালো একটা সাইট অনেক আর্নিং করে, সেই সাইটটা এখানে যে সাইটের অবস্থা, এই সাইটটা আগেও আমি দেখেছি, এটা তাতে মোটামুটি $2,000 থেকে $2,500 কাছাকাছি ইনকাম করে অ্যাডসেন্স সবগুলো দিয়া, সেটার মোবাইলের অবস্থা মাত্র 16, খুবই বাজে অবস্থা। এখন এটা তাকে কি চিন্তা করতে হবে সামনে, এখন সে চিন্তা করবে এবং চেঞ্জও করে ফেলবে। আর আমি মোবাইল করে আমি জাস্ট ডেমো একটা তৈরি করছি, আমার দেখেন মোবাইল নিচে আসতেইছে না, কারণ আমরা তো ডেস্কটপকে নিয়ে আসছে। এই হলো আমাদের প্রত্যেকের সাইটে এইগুলো দেখবেন চেক করে করে কি অবস্থায় আছে। আমরা সেকেন্ড এখন অ্যাভয়েড করব কিভাবে, দুইটা তো হলো, একটা তো বলবো এই দুইটাকে অ্যাভয়েড করার জন্য দুইটা রাস্তা, যে আমরা এরর গুলো আমাদের হাতে নাই, তো এরর রোধ করার জন্য এই জিনিসটা যদি আমরা করি, কন্টেন্ট গুলো অপটিমাইজ করি মোটামুটি ডেস্কটপের মতো সিমিলার না রাখি, যেখানে যতটুকু দরকার ওইটুকু যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলে আমরা এই দুইটাকে কভার করতে পারবো। সেকেন্ড স্লাইডে যদি যাই, এখানে ওদের আরেকটা রিকমেন্ড হলো যে আমরা অ্যাভয়েড আরো কিছু ব্যাপার আছে, তাই আমি জিনিসটাকে অ্যাভয়েড করতে পারি। নাম্বার 1-এ বলছে চেঞ্জ রোবট ডট টিএক্সটি সেটিং। আমাদের যে ডিফল্ট রোবট ডট টিএক্সটি সেটিং আমরা দিয়ে রাখছি, এটা ডেস্কটপ কেন্দ্রিক, মোবাইলের সাথে কখনোই আমরা মোবাইল কেন্দ্রিক আমরা রোবট ডট টিএক্সটি সেটিং করা নাই। মোবাইল কেন্দ্রিক রোবট ডট টিএক্সটি সেটিং করার জন্য কিছু কোড আমাদের অ্যাপ্লাই করতে হবে, সেই কোডগুলো আমরা আমাদের সাইটের মধ্যে দিয়ে রাখবো, যাতে মোবাইলকে ইন্ডেক্সিং হয় কোনগুলো আগে। এখন ম্যাক্সিমাম যেহেতু ডেস্কটপ ফোকাস কেন্দ্রিক, যে এগুলো তুমি আসবে এগুলো তুমি দেখাইবা না, এখন মোবাইলের জন্য আমাকে উল্টা কাস্টমাইজ করতে হবে, যে রোবট ডট টিএক্সটি আমি বলে দেবো তুমি এটাকে নো ইন্ডেক্স রাখবা মোবাইলের ক্ষেত্রে, এটাকে তুমি নো ফলো ট্যাগ করবা, এটাকে ক্রল ক্যাপাসিটিও বাড়াইতে হবে, যে কতটুকু ক্রলিং করার ক্যাপাসিটি আমি মোবাইলকে, সব কোডিং সিস্টেম, এই কোডিং গুলো আমাকে ইউজ করতে হবে। কোড আমরা পেয়ে যাব, এই কোডিং গুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ইউজ করব, কোথায় দিব। সেকেন্ড অপশন,
যে আমরা মোবাইলে তো এখন ইমেজ তো অহরহ ডেস্কটপে ইউজ করেছি, এখন ইউজ করার কারণে হয়তো আমরা কিছু, দেখেন একটু বড় করি, ইমেজের যে আউটার সোর্স থাকে এটাও সবচেয়ে পারফেক্ট একটা, যে আমাদের একটা ডগের একটা ছবি, ডগের ছবির মধ্যে আউটারটা গেছে যে ফটো অফ কিউট পাপিস অন এ ব্ল্যাঙ্কেট, এটা একটা সুন্দর একটা প্রপার ওয়ে একটা আউটার ট্যাগ, যাতে মোবাইলে যখন এইভাবে যদি আমরা না দেই, আমরা যদি এইভাবে ইমেজ সোর্স ডগ দিয়ে আউটার দিয়ে কিছু লিখে নিই, আমরা ডেস্কটপের ক্ষেত্রে কিছু একটা ফটো দিয়ে রাখছি অথবা ইমেজ রেখে রাখছি এবিসিডি XYZ, মানে রিনেমে যেটা দেয় সেইটাই, বা কোনো কিছু দেই না। তো এইরকম যতগুলো আছে আমরা মোবাইল ইন্ডেক্সিং এর ক্ষেত্রে এগুলো কখনো প্রপার ওয়েতে এভাবে সুন্দর করে দিয়ে রাখবো। কেন দিয়ে রাখবো? যেখানে যদি আমরা মোবাইলের ইমেজ যেখানে আমরা শো করাইতে চাইছেন, অন্তত অল্টার ট্যাগটা যাতে শো করে যে এখানে একটা ইমেজ আছে, এবং ইমেজে কি জিনিসটা বিষয়বস্তুটা কি ছিল, একটা পরেই যাতে মানুষের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এই ফটো ছিল একটা পাপিস ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে আছে, একটা কুকুরের ছিল, এরকম একটা স্বচ্ছ ধারণা হবে। তো আমরা প্রপার ওয়েতে কিভাবে আমরা ইমেজ, মানে শুধুমাত্র ইমেজের জন্য নয়, ভিডিওর ক্ষেত্রেও তাই, ভিডিওর ক্ষেত্রেও এসিও অপটিমাইজার যে ব্যাপারগুলো আছে, মোবাইল ইন্ডেক্সিং এ ইমেজ এবং ভিডিওকে প্রপার ভাবে গুরুত্ব দিতে হবে, প্রপার হয়তো অপটিমাইজ করতে হবে, তাহলে মোবাইল খুব সহজে এগুলোকে রেসপন্স করতে পারবে, রোবট আসার পর সহজে খুঁজে পাবে। এবং রিনেম করতে হবে আমাদের কন্টেন্টের টাইটেলকে বা প্রাইমারি কিওয়ার্ডকে ফোকাস করেই ইমেজের ক্ষেত্রে ইউজ করা ট্রাই করব। এবং আমরা ইউটিউব যে ভিডিওগুলো দিচ্ছি, যে ভিডিওগুলো আমাদের এমবেড করে থাকবে সাইটের মধ্যে, সেটাও প্রাইমারি কিওয়ার্ড ফোকাস করে আমরা টাইটেলগুলো তৈরি করব। তাহলে মোবাইলের ক্ষেত্রে আমরা প্রথম দিকে সার্চারকে আমরা তার তথ্যকে দেওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারবো। এটাগুলো আমাদের অ্যাভয়েড করার ক্ষেত্রে আরো দুইটা অপশন, ওই দুইটা আগেরটা বললাম, এই দুইটা আরেকটা অপশন। পরের স্লাইডে আমরা দেখি আর কি অপশন হতে পারে গুগলের ক্ষেত্রে। আমাদের মোটামুটি প্রথম পার্টটা ছিল কম্পিউট মোবাইল ফাস্ট ইন্ডেক্সিং। কম্পিউট মোবাইল ফাস্ট ইন্ডেক্সিং করার জন্য আমরা বুঝলাম যে মোবাইল ফাস্ট ইন্ডেক্সিং মানে প্রথমে মোবাইল থেকে ডাটা আগে গুগল নেবে, দেন ডেস্কটপ ভার্সনে যাবে, কিছু অ্যাভয়েড, কিছু ত্রুটি আমাদের সামনে ধরা পড়বে, সেই ত্রুটির মধ্যে আছে আমাদের ক্রল করতে, আমাদের সাইট ম্যাক্সিমাম ক্ষেত্রে খুঁজে যদি না পাই, কেন পাবে না, আমরা প্র্যাকটিক্যাল দুইটা দেখলাম, ভালো সাইটগুলো মোবাইলে ঠিক মতো অপটিমাইজ করা নাই, আমি একটা সাইট দেখাইলাম যেটা মোবাইল ইন্ডেক্সিং আসতেছে না, এরকম অনেক ত্রুটি বিচ্যুতি পাবে। কারণ অনেকে তো এটা করতে করতে কি করবে না করবে করতে করতে সময় পার করবে, কিন্তু এরর গুলো কিন্তু আসবে, গুগল এগুলো দেখতে পাবে, এই আগের থেকে সে জানা দিচ্ছে, এবং তারপরে কি করতে হবে সে কয়েকটা অ্যাভয়েড করার জন্য রাস্তা বলে দিচ্ছে। এখন তুমি তোমার সাইটটাকে মোবাইল অপটিমাইজ করার জন্য যেটা যেটা করা দরকার সেটা করো, এবং কি কি করা দরকার আমরা আজকে ক্লাস শেষ সব বুঝে ফেলবো, আর পরবর্তীতে কি কি আমাদের করতে হচ্ছে। দেন এগুলো করলে পরে আমি এই তার মানে আমি রিস্ক থেকে বেঁচে যাব, আমার সাইটটাকে কি হবে ইন্ডেক্সিং হবে, এবং আমার গুগলের ক্ষেত্রে সার্চের ক্ষেত্রে আমার সাইটটাকে খুঁজে পেতেও সে সহযোগিতা করতে পারবো আমরা গুগলকে। তাই আমাদের প্রথম গেল মোবাইল কম্পিউট ফাস্ট মোবাইল ইন্ডেক্সিং। সেকেন্ড আমার যা আছে 8টার মধ্যে, সেকেন্ড পার্টটা আমরা একটু দেখে আসি। সেকেন্ড পার্ট হলো পেজ এক্সপেরিয়েন্স। বিশাল বড় লম্বা ইতিহাস, পুরো পেজ, যেটাকে আমরা পেজ অথরিটি বলি। পেজ অথরিটিটা আসলে পেজ এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে এগুলো সব তৈরি করে। এখন আগে যেরকম ছিল বা এখন পর্যন্ত যেটা হচ্ছে, যে ধরেন আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি যে 4টা সাইট আছে, বেস্ট ব্যাক ফর টিচার বা বেস্ট ফর ল্যাপটপ, যেটাই দেই না কেন, গুগল আমাকে প্রথম 10টা রেজাল্ট দেখাচ্ছে, তার প্রথম 5টা বা 4টা সাইটকে যদি একটু অ্যানালাইসিস করে দেখা যায়, দেখা যাবে যে তাদের কন্টেন্টের কাছাকাছি 3000, 3200, 3500, তাদের ব্যাকলিংকও ধরেন তাদের ডোমেন অথরিটি 60, 62, 65, 66, 70 কাছাকাছি, একটার সাথে একটা কম্পিটিটর প্রতিযোগিতা প্রায় কাছাকাছি। কিন্তু দেখা গেল 4টা সাইটের মধ্যে 3 নম্বর সাইটটা একটু ওয়ার্ডিং হয়তো স্লো হচ্ছে। তাতে কি হয়, স্লো হওয়ার কারণে সে দেখা গেল যদিও যারা 1-এ আছে 2 আছে তাদের চেয়েও কন্টেন্ট একটু ভালো থাকার পরেও সে 3 বা 4 বা 5-এ চলে গেছে, স্পিডটা কম থাকার কারণে। এটা হলো এখন পর্যন্ত কি হলো, এই কম থাকার কারণে, কন্টেন্ট পর্যাপ্ত থাকার কারণে, ওয়ার্ড স্পিড যেহেতু কম পাচ্ছে গুগল, মানে এই র্যাঙ্কিং একটা ফ্যাক্টর ছিল, যেহেতু স্পিড থাকা দরকার, সে তাকে পজিশনে কমায় দিছে, তাদের কাছে কন্টেন্ট ভালো থাকার পরেও দূরে ঠেলে দিত বা 4টা 5টা পরে। কিন্তু দেখেন 21 সালে এসে কি হইতেছে, যে না, যে সোলো আছে ওটা তো সে পেনাল্টি পাবেই, তাকে তো র্যাঙ্ক দিবই না, তার তো র্যাঙ্কের চিন্তা পড়ে। আবার যারা ফার্স্টে আছে বা ওয়ার্ড স্পিডটা খুব ফাস্ট করে বসে আছে, তাকেই যে আমি তাকে একবার প্রথমে রাখবো, গুগল এখানেও তাকে ওইটা রাখবে না। মানে যে প্রথমে আছে স্পিডের কারণে সেটাও তার বেনিফিট পাবে না, আর যে লোডিং স্পিড কম সে তো পেনাল্টি খাবেই, মানে পেনাল্টি মানে র্যাঙ্ক থেকে দূরে তাকে ঠেলে দেবে। এখন কি বলতেছে, যে তুমি এইটার সাথে যার ওয়ার্ড স্পিড ফাস্ট তো থাকবেই, এরপরে এই যে মেন কয়েকটা, এই কয়েকটা তুমি আরো যদি কাভার করতে পারো তোমার সাইটের সাথে,
তাহলে আমি তোমাকে প্রথম, এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয়, আমি এভাবে কাজ করব। তো প্রথমে কি হচ্ছে ফার্স্ট ওয়ার্ডিং, একটা অপশন যেটা আগে দিয়ে এটাকে একটা গুরুত্ব দিত, প্রথম ফার্স্ট ওয়ার্ডিং একটা নাম্বার 1, এটা তো থাকবেই। এরপরে বলতেছে কুইক ইন্টারঅ্যাক্টিভিটি। এটা কুইক ইন্টারঅ্যাক্টিভিটি কি, আমি যখন একটা সার্চ বেস ব্যাকটপ ল্যাপটপ থাকার পরে আমি যখন সাইটের যে টাইটেলগুলো আমার কাছে প্রথম শো করে, দেখা গেল এটা দেখার পরে যাতে আমার টাইটেল আই ক্যাচি বা আমার প্রথমে যে মেটাতে চোখ পড়ে যে সিটিআর, যে আমরা কল থ্রো রেট অ্যাকশন, যেটা আমরা এটা খুব সহজে দেখার পরে আমরা আকর্ষিত হয়ে আমি সাইটের মধ্যে ক্লিক করতেছি। এই টাইপের কতটুকু আমি আইকেসি টাইটেল হোক আর মেটাতে হোক, আমি যাতে তাকে ক্লিক থ্রো রেট আমাকে যাতে খুব কম, মানে দেখা মাত্রই ক্লিক করতেছে, এইটা আমি কতটুকু করতে পারতেছি, আমার সাইটটাকে টাইটেলকে অপটিমাইজ করতে পারতেছি। ভিজুয়াল স্টেবিলিটি, এখন ভিজুয়াল স্টেবিলিটি আমার সাইটে যখন ঢোকার পরে আমাকে কি অবস্থায় রিফ্রেশ দেখতেছে, কি অবস্থা, আমাকে কি এদিক সেদিক সরানো ছিটানো দেখতেছে, নাকি খুব অর্গানাইজ সুন্দরভাবে আমাকে আমার পেজটাকে, একটা পেজে যখন আমি যাই, আমি দেখি ধরুন এই পেজটা আসার পরে একটা প্রথমে একটা বিশাল বড় একটা অ্যাড আসতেছে, আমার কাছে বিরক্তি, ধরেন একটা ইউজার কাছে লাগতেই পারে, আর সে দেখতেছে, সে তো অ্যাড দেখতে আসেনি এখানে, তার একটা ভালো কিছু খুঁজে আছে, আমি তো আরেকটা সাইটে যাই, ধরুন এটা হলো প্রথম সাইটে আমি গিয়েছি, এখন সেকেন্ড, এটা ওয়ার কাটার একটা বড় আর একটা, তিনটা সাইট দুটো আমি যাই, গুগল দেখেন এদের সাথে পর্যায়ক্রমে কি চেঞ্জ করবে, কি এদিক সেদিক হবে। আমি যদি তিনটা সাইট, এখন আমরাই যদি একটু নিজেরা কম্পেয়ার করি, গুগল তো মেশিন ল্যাঙ্গুয়েজ দ্বারা বা তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে করতেছে, আমরা যদি একটু নিজেরা মানুষ হিউম্যান বিং হিসেবে চোখে দেখি, প্রথমটাতে দেখলাম হ্যাঁ প্রথমে আসছে ঠিক আছে, একটা অ্যাড আছে, তারপর একটা বড় একটা ছবি টবি দিয়ে মোটামুটি ডানে বামে শুধু অ্যাডই দেখতে পাচ্ছি। তো ধরেন আমি গুগল একে দিও, আমার কাছে বিরক্তি লাগতেছে, ইউজার এক্সপিরিয়েন্স এখানে বিরক্তি বোধ করতেছে। সেকেন্ডটাতে দেখি, সেকেন্ডটা তো একই কিওয়ার্ড নিয়ে সার্চ করা, দেখি সে কেমন আসে, এখানে আসতেই সময় নিচ্ছে একটা, গেল আচ্ছা ভালো কথা আসুক। এবং আরেকটা আছে যেটা বড় ধরনের একটা জায়ান্ট সাইজ জানে ওয়ার কাটার, এটা সেটা বিশাল বড় একটা ছবি টবি দিয়ে, ব্যাগের ছবি দিয়ে তারপরে শুরু করছে এখন মোটামুটি কন্টেন্ট, এখানে অ্যাড ট্যাডের কোনো ব্যাপার স্যাপার নাই, শুধু ব্যাকপ্যাকের একটা ছবি দিয়েই, স্টুডেন্টের একটা ছবি দিয়ে সে টাইটেলটা মোটামুটি শুরু করছে। আর এটা একটু আসুক, বিশাল বড় সাইটের মধ্যে এটা হেডিং আছে এবং একটা ব্যাকপ্যাক আছে। এই যে ভিজুয়াল যে আর্টিস্টিক ব্যাপার স্যাপার সাইটের মধ্যে, এইটা কে কত ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে, এটাকে ভিজুয়াল ইন্টার, যেটা আমরা বললাম স্লাইডের মধ্যে, এই তিনটা প্রথম দেখো, এই তিনটাকে বলা হচ্ছে কোর ওয়েব ভাইটাল, তিনটার মধ্যে যারা বেশি আগাইতে পারবে, বাকি আরো আছে চারটা সাতটার মধ্যে প্রথম তিনটা বই কোর, এই কোর তিনটা অবশ্যই ঠিক করতে হবে, ফার্স্ট ওয়ার্ডিং ঠিক রাখতে হবে, এবং প্রত্যেকটা মোবাইল ভার্সন কিন্তু ফার্স্ট ওয়ার্ডিং মোবাইল হইতে হবে, কুইক ইন্টারঅ্যাক্টিভ হওয়ার মতো আমাকে ওইভাবে আমাকে অপটিমাইজ করতে হবে টাইটেল অথবা মেটা ট্যাগ গুলো। ভিজুয়াল স্টেবিলিটি মোবাইলে কত সুন্দর দেখতে পাবো, আমরা তো তিনটা ডেস্কটপে দেখলাম, মোবাইলে কে কার্ডটা কত সুন্দর দেখা যায়, এটা হলো ভিজুয়াল। এটা যদি আমি একটু মোবাইল ভার্সন দেখা ট্রাই করি, তখন দেখা গেল এটা মোবাইল আমি এভাবে দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, আমার এটাকে ঠিক মতো স্ক্রল হচ্ছে, ভালোভাবে আছে। আমি যদি এখন ওয়ার কাটারকে দেখি, মোবাইল ভার্সন দেখি কেমন দেখা যায়, আমি একটু উপরের দিকে উঠি, হ্যাঁ দেখেন এগুলো মোটামুটি অপটিমাইজ করাই আছে, সুন্দরভাবে সে দেখাইতেছে, এভাবে কত ভিজুয়াল আমাকে কত সুন্দর রিপ্রেজেন্ট করতে পারবে, এটা একটা নাম্বার 3। এই তিনটা যদি আমরা ঠিক মতো রাখি, আমরা প্রথমে র্যাঙ্কিং এর এক ধাপ আগায় গেলাম। এরপরে সাথে নাম্বার 4, মোবাইল ফ্রেন্ডলি। মোবাইল ফ্রেন্ড যেটা আমি দেখার স্ক্রল, দেখেন মোবাইল যখন আসার পরে এটা স্ক্রল, যেহেতু মানুষ এটা হাতে বা এটা টাচ স্ক্রিন টাইপের কাজ করবে, এবং স্ক্রলিং কতটা ইউজার ফ্রেন্ডলি, কত স্মুথলি হচ্ছে, বা হওয়ার পরে কোনো একটা ভেঙে গেছে কিনা, ডানেটা বা উল্টা পাল্টা দেখতে একটা বিশ্রী লাগতেছে, এরকম কোনো কিছু আছে কিনা, সবকিছু বাটন ঠিক মতো কাজ করে কিনা, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে মোবাইল ফ্রেন্ডের জন্য, বাটন ঠিক মতো কাজ করে, মেনু ঠিক মতো পাচ্ছি কিনা, সবগুলো শুধু দেখেন। এই বেচারা আবার অ্যাডও রেখে দিয়েছে, একজন অ্যাড বাদ দিছে, সে আবার অ্যাড ঠিকই রাখছে, অ্যাডকেও আবার অপটিমাইজ করছে যাতে অ্যাডটা দেখেও অসুবিধা না হয়। কে কতটুকু মোবাইল ফ্রেন্ড দেখতে, মানে মোবাইল ফ্রেন্ডলি মানে সমস্ত লোডিং স্পিড ঠিক রাখছে, তারপরে ভিজুয়ালিটি দেখতে ঠিক রাখছে, আবার খুব অর্গানাইজ ভাবে সাজায় রাখছে, ভাঙে নাই চড়ে নাই, সবকিছু ঠিকঠাক আছে, ফন্ট গুলোর সাইজও ঠিক আছে, খুব বড় হয়ে যায় নাই, আবার ছোটও হয়ে যায় না, খুবই দেখতে অসুবিধা হচ্ছে এমনও কিছু করে নাই, সব মিলায় যে এটা মোবাইল ফ্রেন্ডলি কতটুকু পুরো সাইটটা। এটা হলো আমরা এটাকে একটু কাভার দেই, এই তিনটা কোর, বাকি সাথে সাপোর্ট দেব ওই তিনটাকে। সেফ ব্রাউজিং, এখন আমার সাইটে যেন এরকম কোনো থাকে না যে একটা মানুষ আসার পরেই কিছু কিছু সাইটে দেখেন রিডাইরেক্ট হয়ে আমাকে অন্য একটা পেজে, অ্যাডের পেজে নিয়ে যাচ্ছে, বা আমি জানি না আমার এখানে অন্য কেউ আমার পেজটাকে ইউআরএলটাকে ব্যবহার করে রিডাইরেক্ট করে সে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। এই সেফ ব্রাউজিং না, এই জিনিসটা আমাকে, আমার সেফ ব্রাউজিং করার মতো আমার সাইটটাকে ঠিক মতো আছে কিনা, এখানে আমি কতটুকু আমার পুরো সাইটটাকে সেফ রেখেছি, প্লাগইন হোক বা পেইড মেথড হোক, সিকিউর করার জন্য আমার যা করা লাগে ব্রাউজিং এর ক্ষেত্রে, যাতে কোনো হেজিটেশন না পড়ে, আমার সাইটে করতে গেছে কোনো এরর দেখাচ্ছে, অথবা স্প্যামার অথবা আমার ভাইরাস রিলেটেড কোনো কিছু মেসেজ তাকে শো করতেছে কিনা, এই ব্যাপারে ইনশিওর করতে হবে আমার সাইট থেকে।
নাম্বার 6 দেখেন HTTPS, এটা সবাই আমাদের যারা আছে আমার কাছে সবার কাছে 1 বছরের জন্য আছে। আগে এটা ম্যান্ডেটরি ছিল না, এখন এটাকে ম্যান্ডেটরি করা হয়েছে, র্যাঙ্কিং এর একটা অপশন দিয়ে রাখা হয়েছে। কারণ HTTPS সাইটের মধ্যে থাকতেই হবে। আমরা দেখেন এই সাইট প্রত্যেকটা সাইটের মধ্যে দেখেন HTTPS আছে। HTTPS মানে কি সিকিউর। আমি যদি ওয়ার্ক করা দেখে আসি যে এখানে ভিউ সাইট কানেকশন সিকিউর, এই সাইটের মধ্যে কানেকশন সিকিউর, এই সাইটের মধ্যে কানেকশন সিকিউর, সব কানেকশন সিকিউর আছে। আমার একটা কানেকশন সিকিউর আছে, কানেকশন সিকিউর ছাড়া যদি এরকম কোনো কিছু সাইট পাওয়া যায় তাহলে এটা কিন্তু র্যাঙ্কিং থেকে আমাকে একটু দূরে ঠেলে দেবে, এটা একটা কাজ। তারপরে বলতেছে নো ইন্ট্রুসিভ ইন্টারেস্টিং, এটা হলো এমন কোনো কিছু কন্টেন্ট সাইটের মধ্যে আসা গেল না আপত্তিকর কোনো কিছু। দিও বেস্ট একটা ল্যাপটপ বা সার্চ দেওয়ার পর এমন আপত্তিকর কোনো কিছু আমি সুন্দরভাবে প্রেজেন্ট করে বা সাইটের মধ্যে বোঝাইতে চাচ্ছি, কিছুটা সে অ্যাড থেকে হাবি যাবে উল্টাপাল্টা জিনিস আসতে পারে সেটা না, আমার কন্টেন্টের মধ্যে আপত্তিকর কোনো কিছু যেটা মানুষের কাছে খুবই মানে দেখা গেল যেটা চাচ্ছে ইউজার সেটা না হয়ে অন্যভাবে কোনো কিছু করা, এরকম কোনো কিছু আমার সাইটের মধ্যে কন্টেন্টে রাখা যাবে না। এই সবগুলো যদি ঠিকঠাক আমি অপটিমাইজ করতে পারি, আমার পুরো পেজ এক্সপিরিয়েন্স যেটাকে পিএ বলা হয় আমাকে গুগল মার্কিং করবে যে এই পেজটা খুবই সুন্দরভাবে অপটিমাইজ করা। তাহলে আমাকে ওর যেহেতু ওর ইন্ডেক্স 0 থেকে 100 পর্যন্ত সূচক, সে আমাকে যা দেবে এভাবে পর্যায়ক্রমে যে যাদের পিএ 60 70 80 পিএ কেন হয়, প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পোস্টকে এরকম সে মার্কিং করে করে রাখে। আগে ছিল মাত্র 2টা 3টা, এখন এই 7টা জিনিস মিলেই তার পেজ এক্সপিরিয়েন্স করবে পুরা আমার সাইটটাকে, প্রত্যেকটা পোস্টটাকে, প্রত্যেকটা পেজটাকে, প্রত্যেকটা জিনিস দেখবে। তাই 21 সাল থেকে এটা আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে, এত কিছু ডিটেলস আমাকে মেনটেন করতে হবে। নাম্বার আমরা 3-তে যাই। 3-তে কি আছে, সরি নাম্বার কি উল্টা পাল্টা হয়েছে, আমাদের নাম্বার হলো একটা, আমরা যে প্রথম হচ্ছে এটা দেখে আছে, এটা 3 নম্বর স্ট্রাকচার ডাটা। 3 নম্বর আমরা একটু যাই, 3 নম্বর স্ট্রাকচার ডাটার আমাদের স্লাইড, এটা 3 নম্বর হবে। 2 নম্বর আমাদের যেহেতু পেজ এক্সপিরিয়েন্স আছে, 3 নম্বর এটা স্ট্রাকচার ডাটাটা। আজকে একটা ভিডিও বানানো হয়েছে দেখেন, অল স্ক্যামা ডট সিনিপেটেড একটা প্লাগইনের ব্যাপার আছে, আমরা প্লাগইন ইউজ করে এই কাজটা মূলত করব আমাদের সাইটের মধ্যে। এটার মধ্যে কি কি আছে, এটা তো প্লাগইন থেকে নিচ্ছি, আমি যদি প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাই এই জিনিসগুলো কি কি, আমি যে পোস্টগুলো করতেছি এইটার সোজা কথা স্ট্রাকচার ডাটার কাজই হলো অথবা স্ক্যামা ডাটা, যে এক একজন এক একভাবে স্ট্রাকচার ডাটা অথবা স্ক্যামা ডাটা, এই ডাটাগুলো আমি গুগলের যে ইউজার গুলো আসে সার্চ যারা করে তাদেরকে ভালো যদি তথ্য এমন কিছু অ্যানালিটিক্যাল কিছু তথ্য দেই বা গুগল তাদেরকে দিতে খুশি বা দিতে পারলে গুগল মানে মনে করে যে না এই পেজ থেকে ভালো আমার ইউজাররা বা যারা আমার সার্চাররা ভালো তথ্য পাচ্ছেন, সেটা কি কি হইতে পারে আমি দিচ্ছি লোগো, ভিডিও, ইমেজ, এফএকিউ, রেটিংস। আমরা যদি একটু খেয়াল করি, একটু প্র্যাকটিক্যাল দেখলে আরো একটু বুঝবো এই জিনিসটা কি, স্কেমা ডাটা কিভাবে এটা সেট করে। এগুলো একটু কেটে দেই, এটাও কেটে দেই। আমি এখন এই জিনিসটা দিব, ধরেন আমি একটা দিব একটা কোন একটা ব্যাকপ্যাকই দিই, আচ্ছা ব্যাকটা অথবা বেস্ট ল্যাপটপ দিয়ে দেখি কোনো স্ক্যামার ডেটা বা কোনো আমার সাইট আছে কিনা, বেস্ট ল্যাপটপ ব্যাগ, এটা দিয়ে দেখি আমার কোন স্ক্যামার করা আছে কিনা। আমরা দেখতেছি একটু নিচের দিকে আসি, নিচে আসি, নিচে আসি, না এটার মধ্যে এই কিওয়ার্ডে কোনো কিছু স্ক্যামার ডাটা স্ট্রাকচার ডাটা নাই। আমি দেখাচ্ছি হলো আর একটা, যদি আমি একটু এগুলো বেশিরভাগ থাকে রিভিউ টাইপের, ফুড রেসিপি যদি আমি দেই তাহলে দেখি কোনগুলো পাওয়া যায় এখানে, একটা পাওয়া গেল, প্রথমটাই দেখেন, একটু আসুক পুরোটা লোড হোক। এই যে এই সাইটটা দেখেন, এগুলো তো প্রথমে আছে, দেন ভিডিও, এগুলো বাদ, এগুলো ইউটিউব থেকে সে ক্যাপ করছে, এটা আর একটা জায়গা থেকে। আমি এখন এইটা দেখেন একটা সাইট bbcgoodfood.com, এটাকে সে কি করেছে, যখন ইজি রেসিপি দিয়েছি তখন আমি দেখা গেল আমি দিচ্ছি ফুড রেসিপি, তো ফুড রেসিপির সাথে কি আছে এই একটা সে ইমেজ ব্যবহার করছে। এটা কি, এটা প্রথমে একটা ইমেজ, আমি বলছি ইমেজ হতে পারে, লোগো হতে পারে, রেটিং হতে পারে, এখানে সে রেটিং গুলো দেয় না, আমরা কয়েকটা দেখে বুঝতে পারবো এই ইমেজটা সে অ্যাড করেছে কিভাবে, যে প্লাগইনটার কথা আজকে বলা আছে, ভিডিও দেওয়া আছে, এই প্লাগইন ইউজ করে আমরা আমাদের পুরো পোস্টটাকে, সব ক্ষেত্রে আমরা স্ক্যামার ব্যবহার করব না, আর্টিকেলের ক্ষেত্রে কতটুকু লিমিটেশন আছে স্ক্যামার ব্যবহার করা, রিভিউ টাইপের ক্ষেত্রে কতটুকু স্ক্যামার ডাটা ব্যবহার আছে, এটা কয়েকটা রুলস আছে, যেখানে সেখানে আবার স্ক্যামার ডাটা ব্যবহার করা যাবে না, এতে হিতে বিপরীত হবে। যেখানে করা যায় সেখানে যদি আসে করতে পারে আমি, তাহলে খুবই এটা প্রথম দেখে হয়তো আনইজি ফিল হবে বা একটু কঠিন মনে হবে, কিন্তু 2টা 3টা যদি বুঝে ফেলেন টার্মটা, তাহলে র্যাঙ্কিং করা খুবই ইজি, মানে কোনো কিছুই না, শুধু এই স্ক্যামার করার কারণে
প্রচুর অনেক কিওয়ার্ড র্যাঙ্কিং হয়ে যায়, অনেক পিছনের সাইটও র্যাঙ্ক হয়ে যায় শুধু স্ক্যামার কারণে, যদি প্রপার ওয়েতে অপটিমাইজ করা যায়। তা আমি যতটুকু আমি নিজে জানি, ধরেন আমি 14টা তো রুলস আছে, তা আমি প্রত্যেকটা স্ক্যামার একটা ক্লাস করাইতে হবে একটা আলাদা ভাবেই, এগুলোতে বুঝবেন স্ক্যামার ডাটা কোনটা হবে আর কোনটা হবে না সেটা জেনে করা। তো এটা একটা এক্সাম্পল। তারপর দেখে আরো কোনো একটা আছে কিনা, এগুলো না, আমরা একটু অন্যটা দেখি, বুক রিভিউ দিতে কোনো দেখি, বুক রিভিউ, বুক রিভিউতে দেখুন স্ক্যামার করা কিছু আছে কিনা, পুরোটা লোডিং হোক আগে। টপ স্টোরেজের মধ্যে একটা নিয়ে আছে, তারপর দেখি এটাও আসেনি, কফি মেক আইডিয়া, এই একটা নিয়ে আসছে, ইমেজটা দিয়েছে আর তারপর ডান পাশে কিছু লেখা দিচ্ছে, আবার একটু নিচে দেখি কিছু রেটিংও পাবেন এখানে, অনেক রেটিং দেখবেন, টাইম দেখবেন, বার দেখবেন। আমি যদি বারাক ওবামা দেই, একটা একটা পোর্টফোলিও টাইপের দেখি, দেখি বিআরএ কে বারাক ওবামা, আমি যদি তাকে নিয়ে সার্চ করি, বারাক ওবামা কেউ ফিচার করেনি, শুধু ডান পাশে সরাসরি। এখানে কি কি জিনিস করে, লোগো থাকতে পারে তার ব্র্যান্ডিং করার জন্য, ভিডিও সেট করে দিতে পারে, বাম সাইডে ভিডিও আসবে, দেন টাইটেলটা আসবে, মেটা ট্যাগ আসবে, ইমেজটাকে দেখা, দুইটা ইমেজ কয়েকটা দেখলাম, এফএকিউ থাকতে পারে, কিওয়ার্ড না দিয়ে এফএকিউ তা র্যাঙ্ক করে বসে আছে, রেটিংস থাকতে পারে, এখানে একটা ছবিও দেওয়া আছে, যেখানে একটা ছবিও থাকবে, টাইটেলও থাকবে, রেটিংটাও থাকবে, কত মিনিট সময় দিয়ে জিনিসটা পড়তে পারবে, হ্যাঁ কত, মানে সব কিছু এইরকম একটা স্যাম্পল আকার থাকে। অথচ পোস্ট এটা একটা আর্টিকেল, কিন্তু এতটা অপটিমাইজ করার কারণে, গুগল এত কিছু ডাটা একসঙ্গে পাওয়ার কারণে সে মনে করে যে আমার ইউজার এটা পেয়ে খুশি হবে, এবং এট এ টাইমে সবকিছু সংক্ষিপ্ত আকারে সে পেয়ে যাচ্ছে। তাহলে কি হবে, এইটাকে সে র্যাঙ্ক দেবে, ওই ওই যে পেজটাকে স্ক্যাম করা হয় সেই পেজটার মধ্যে যে কন্টেন্টগুলো থাকে সহজে সে র্যাঙ্ক করে দিচ্ছে। তো এটা হলো স্ট্রাকচার ডাটা, এটা আমরা অপটিমাইজ করবো আমাদের যেখানে যে পোস্টের সম্ভাবনা আছে সেই পোস্টে আমরা করব। নাম্বার 3, নাম্বার আমরা একটু 4-এর দিকে যাই, 4-এ আমরা একটু পরের স্লাইডে যাই, আমরা নাম্বার 4-এর দিকে যাই, ফোকাস অন মাল্টিমিডিয়া। আমরা আগে এতটা গুরুত্বের সাথে দেখতাম না যে কোনো কন্টেন্টের মধ্যে আমরা সব সময় ভিডিও ইউজ করব কিনা। তো অনেকেই আগে থেকে আমরা 2টা 3টা হয়তো দেখা গেল পোস্ট যদি 5টা হইতো, এবং বিশেষ করে আমরা রিভিউর মধ্যে তো আমরা এটা করতেই চাই না, আমরা শুধু করি শুধুমাত্র ইনফো টাইপের যদি কোনো কিছু কন্টেন্ট থাকে সেখানে আমরা একটা বড়জোর 1-2টা ভিডিও, 2টা তো হয় না কখনো, একটা ভিডিও দিই, এবং 10টা পোস্ট যদি ইনফো থাকে 3টাতে দিয়ে বাকি 7টাতে ভিডিও দিতামই না। এখন বলতেছে মাল্টিমিডিয়া এবং ইমেজ কি পরিমাণ ইউজ করতে হবে, যেহেতু মোবাইল ফ্রেন্ডলি, যেহেতু মোবাইলে এখন আমি যত আমার পোস্টের সাথে ন্যাচারাল অর্গানিকের যদি মনে করি, সেম পোস্ট আমার অনেক লেখা আছে 1000-1500 ওয়ার্ডের, আমি একটা আইডিয়া বা একটা প্রাইমারি কিওয়ার্ডকে ফোকাস করে বেস্ট ব্যাকপ্যাক ফর টিচার, এটা আমি বলি আমি 1500, 2000, 5000 ওয়ার্ড লিখছি, টপ 10 বেস্ট ব্যাকপ্যাক, এটা দিয়ে 10টা। এখন কোন একটা ইউজার, তো এমনও ইউজার গুগলের কাছে আসে, সে এত কিছু না দেখে সে এখন শর্ট পর্যায়ে, যেটা আমরা এখন ইউটিউবে যা অনেকে সার্চ দিচ্ছি যে বেস্ট ব্যাকপ্যাক ইউটিউবে কোন কোন, ইউটিউবে কেউ দেখা যাচ্ছে 8 মিনিটের ভিডিও, 10টা ব্যাককে ইন্ডিভিজুয়াল সে রিভিউ করতেছে, হয়তো ভয়েস দিয়ে অথবা স্লাইড আকার যেভাবেই করুক, ওই ব্যক্তি সে ওখানে যাচ্ছে। কিন্তু একটা মানুষ সাইটের মধ্যে আসছে, সাইটের মধ্যে আসার পরে যদি ইউটিউবে না গিয়ে সাইটের মধ্যে ভিডিও পেয়ে যায় ওই জিনিস, ওই রিলেভেন্টের সেম, মানে প্রাইমারি কিওয়ার্ডের সাথে সিমিলার রেখে আমার সাইটের পোস্টের ভিতরে ভিডিওটা পেয়ে যায়, সে তখন আর ইউটিউবে যাওয়ার সময়টা নষ্ট হচ্ছে না, ইউজার সে ওইটা প্লে করে তার সাইটের মধ্যে ইউটিউব থেকে সেই জিনিসটা দেখে নিচ্ছে। সেম অ্যাজ ইট ইজ আমার সাইটের মধ্যে 1500 ওয়ার্ডের আছে, ওইটাকে ফোকাস করে আমি ইউটিউবে রেখে দিয়েছি, সেইটাকে এমবেড কোড করে এনে আমি আমার পোস্টের মধ্যে আমি দিয়ে রাখছি, তাহলে ইউজারকে আমি কতটা সহজ করে দিলাম, ইউটিউবে যাওয়ারও দরকার হইল না। এই জিনিসটা আমি মাল্টিমিডিয়াতে এরকম ফোকাস করবো পোস্ট রিলেটেড। এখন শুধু আমার বাইং সাইটে শুধু আবার 10টা ব্যাগ বানিয়েছে এরকম না, আমি টপ 10 নিয়ে দেখছি 2000-5000 ওয়ার্ড, টপ 10 কে নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, যেটা সেইটার এমবেড কোডটা এবং প্রাইমারিটার জন্য আমার পোস্টের প্রাইমারির সাথে মিল থাকে টাইটেলটা, ওইটাকে নিয়ে এসে আমি এমবেড কোড করে আমি একটা পোজের যেটা সুইটেবল একটা পেজ সেখানে আমি প্লেসমেন্ট করব। তাহলে এট এ টাইমে 2টা জায়গা থেকে আমাকে সুবিধা, আমি মাল্টিমিডিয়া ইউজ করার কারণে গুগল যেহেতু নতুন এসইওটা খুব গুরুত্ব দিচ্ছে, এটাকে আমরা আমার সাইটে যতটা পোস্ট ইউজ করা যায় এবং অর্গানিক যেটা মনে হয় এটা
করলে পরে ভালো সেই জায়গা আমরা করব। আবার জোর করে করানোর দরকার নেই যে এখানে ভিডিও হচ্ছে না আমি একটা টেনে একটা বানায় আমরা যদি, এরকম না। যেটা ইফেক্টিভ করার জন্য যেটা করা যায় সেটা আমরা করব। এটাকে ফোকাস করে মাল্টিমিডিয়াতে। মাল্টিমিডিয়া আমরা ভিডিওটা সোচ্চার কথা, কোনো কোনো ক্ষেত্রে যদি পডকাস্টের দরকার হয় যেটা অডিও সাউন্ড বলা হয়, তা আমরা তো ওইটা করতে পারবো না। আমরা তো যেহেতু আমাদের ন্যাচারালি যে স্পিকিংটা আমরা যে যে ভার্সনে কথা বলি, পডকাস্ট অনেকেই করে, অনেক সাইটের মধ্যে এখন পডকাস্টও আসতেছে যে সে মুখে বলে দিচ্ছে, সাইটে 3000 4000 ওয়ার্ড নাই, প্রথমে সে একটা ইন্ট্রোর মধ্যে বলছে তোমার যদি সময় কম থাকে, তুমি যদি এখন বাসে থাকো, তুমি এখন যদি কোনো ইয়েতে থাকো, তাহলে তুমি হেডফোন নিয়ে তুমি পডকাস্টটা শুনতে পারো, আমি টোটালটা বলে দিছি, এফেক্টিভ কোন কোন পয়েন্টটা, ফিচারগুলো আমার বলা আছে। তখন এই পডকাস্টও যদি থাকে, কোনো কিছু আর না পড়ার গাড়ির মধ্যে আছে বা কত রিল্যাক্সে আছে, কানের মধ্যে হেডফোন দিয়ে সে ওই জিনিসটা শুনতেছে। এই জিনিসটা প্রচুর পরিমাণ এখন ইউরোপে হচ্ছে এবং আস্তে আস্তে এটা বাড়তেছে। যেমন বাড়তে বাড়তে এখন গুগল কতগুলো আপডেটের কারণটাই হলো অ্যালগোরিদম কেন চেঞ্জ আসে, যখন যেটা মানুষের এক সময় ডেস্কটপে যাইতো অথবা ল্যাপটপে যাইতো অথবা আপনার মনে করেন যে ট্যাবলেটের মধ্যে কাজ করতো, এখন দেখতেছে সবার হাতে আইফোন বা অ্যান্ড্রয়েড মোবাইলগুলো আসার পরে এখন বাসায় বসেও কম্পিউটার দেখা যায় 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে ধরেই না, কারণ সমস্ত এক্সেস এখন কম্পিউটার বা ট্যাবলেটের মধ্যে আছে, তার অ্যান্ড্রয়েডের মধ্যে আছে। তো পিসি আর দরকার নেই, আবার ওটা খুলবো আবার ওটাতে বসো। যারা নর্মাল ইউজার, যারা 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 মানে ক্রেতা যারা, তারা তো দরকার নেই পিসিতে গিয়ে বড় ওটাকে খোঁজ করতে হবে, সে তো মোবাইলের মধ্যে আমাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে। সে মোবাইল থেকে তো কোনো কিছু কেনার জন্য অর্ডার দিতে পারে, আবার কিসের ডেস্কটপ পারে। এই জন্য যেহেতু গুগল এটা বুঝতে পারে যে ম্যাক্সিমাম 100 জনের মধ্যে 70 ভাগ মানুষ এখন মোবাইল থেকে পারচেস করতেছে, মোবাইলে সময় দিচ্ছে, তো আমি ডেস্কটপ ভার্সনকে প্রায়োরিটি দিয়ে লাভ কি? আমি মোবাইলকে এবার ইন্ডেক্সিং প্রথমে করে দিই, যাতে আমার ইউজার আরো সহজে পেয়ে যায় তথ্যগুলা। এই জন্য সে প্রথম ভার্সনে প্রথম পয়েন্টে মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিংটা নিয়ে আসছে। এখন এইটার সাথে রিলেভেন্ট রেখে দেখেন আরো একটা, মাল্টিমিডিয়া ইউজ করো, তাকে ইউটিউবের নেওয়ার দরকার নাই, সাইটের মধ্যে তাকে রাখো, পোস্টের মধ্যে রাখো, সেম জিনিস যাতে ইউটিউবে পেয়ে যায়। তো মাল্টিমিডিয়াকে ফোকাস করতে হবে। নাম্বার 4, 5-এ যদি যাই, যেটাকে বলা হচ্ছে ফোকাস অন ভোকাব এসইও। এখন ভোকাব এসইও বলতে এখন আমরা যে নিজ সাইট নিয়ে কাজ করি, আমাদের নিজ সাইটের জন্য ভোকাব এসইও আমরা সহজে করতে পারবো না। আমাদের নিজ ধরেন স্মার্ট ওয়াচ, আমি মানে ইউএস এর মধ্যেই আমি টার্গেট করতেছি। ইউনাইটেড স্টেটের অনেকগুলো স্টেটস আছে, এখানে সব স্টেটসকে আমি যদি ফোকাস করতেছি না যে শুধু নিউ হরিজনের জন্য করতেছি অথবা নিউ ইয়র্কের জন্য করতেছি, অথবা আমি মানে যতগুলো স্টেট আমি টেক্সাসের জন্য করতেছি, মেক্সিকোর জন্য করতেছি, এরকম না জিনিসটা, ক্যালিফোর্নিয়ার জন্য না। আমরা যেহেতু টোটাল ইউনাইটেড স্টেটস বেস, আমরা শুধু একটা স্টেট কেন্দ্রে করব না, তাহলে আমাদের এই ক্ষেত্রে লোকাল এসইও আমাদের নিশ বেস যারা কাজ করে তাদের জন্য না। কিন্তু যখন যারা ব্লগ নিয়ে কাজ করে, ব্লগ কিন্তু এক একটা স্টেটের উপরও হয়, একটা স্টেটকে জানে, এই স্টেটের মানুষেরা, ধরেন আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি যে ইন্ডিয়াতে আমি যেহেতু দীর্ঘদিন ছিলাম, দেখুন দুর্গাপূজা যেটা কলকাতাতে হয় সেটা আমি যদি মারাঠিতে যখন দেখছি, ওরা দুর্গাপূজা বলে না, ওটাকে দিওয়ালি বলে। আবার আরেকটা স্টেটে ওটাকে আরেক নামে সংজ্ঞায়িত করেন। এখন আপনি চাইতেছেন যে আমি দুর্গাপূজা কেন্দ্রিক একটা সাইট তৈরি করব, দুর্গাপূজার যত রকম ধর্মীয় এই রিলেটেড যত আছে আমি এটাকে ফোকাস করে এটার রিলেটেড যত কিছু আছে মানুষ ইউজার খোঁজ করে কলকাতা বেস, আমি কলকাতাকে টার্গেট করে যদি আমি দুর্গাপূজায় নিয়ে কথা, আমি কলকাতা আমার স্টেট, আমি এখন টার্গেট করেছি আপনার দিওয়ালি নিয়ে কথাবার্তা বলতেছি, তাহলে আমার আলটিমেটলি কি হবে, ওইটার সাথে এটা সম্পৃক্ত হবে না। ঢাকা সিটি নিয়ে যদি আমি কোনো ফোকাস করতেছি, ঢাকা সিটির মানুষ যারা থাকে তাদের বিহেভিয়ারটা কেমন হচ্ছে, তাদের রাত্রি তারা কখন ম্যাক্সিমাম বিছানাতে ঘুমাইতে যায়, কখন ওঠে, বা তাদের জীবনমানটা কতটুকু হয়, আর একজন গ্রামে সেম মানুষটা যখন থাকে তার চলাফেরা কেমন হয়, আমি দুইটাকে যখন কম্পারিজন করব, তখন যেটাকে কেন্দ্র করে করব সেইটা কেন্দ্রকে আমার পেজটাকে ওইভাবে সাজাইতে হয়, ওই টোনে আমাকে লিখতে হয়, ওই ধাঁচের তথ্যগুলো আমাকে দিতে হয়। এখন লোকাল এসের ক্ষেত্রে দেখেন, আমি একটা বিডি কোডার আমার একটা প্রতিষ্ঠান, এইটা যখন সার্চ করা হইতেছে তখন আমার এটা কি, এটার একমাত্র প্রধান পয়েন্ট হলো গুগল মাই বিজনেস পেজ, একটা পেজ ক্রিয়েট করা। গুগল মাই বিজনেস এটা খুললে কি হবে, যাতে আমার সেম কিওয়ার্ড বা আমাকে যাতে খুঁজে পাওয়ার সহজ রাস্তা আমি যাতে বলে দিই, তুমি আমার এটাতে সার্চ করলে আমার গুগলের মধ্যে এটা আমাকে শো করবে, আমার লোকেশন, আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, আমার অফিস আওয়ার, আমার রেটিং, সবকিছু এখানে শো করবে। তাহলে কি হবে, একটা মানুষকে সহজভাবে আমি কনভিন্স করে আমার সাইটে নিয়ে আসা বা আমাকে অ্যাড্রেস দেওয়া, আমার সাথে কমিউনিকেশন করা, আমাকে খুঁজে পাওয়া, সার্বিকভাবে আমি সহজ করতেছি। আর সহজ করার জন্য আমি লোকাল এসইওর প্রথম পার্ট গুগল মাই বিজনেস, আরো কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে সাইটের ভিতরে করতে হয়, 3টা ধাপ আছে লোকাল এসইও, আমাদের লোকাল এসইওর ক্লাস আছে এসইওর, সেখানে আমরা বিস্তারিত জানবো। তো আমরা এই 21 সালে এসে লোকাল এসইও কেও ফোকাস করতে বলতেছে, কিন্তু মনে রাখবেন আমরা যারা নিশ নিয়ে কাজ করতেছি তাদের লোকাল এসইও না,
আমরা লোকাল এসিও কোনো স্টেট বেজে না, আমরা ইউনাইটেড স্টেট টোটাল একটা অনেক বড় একটা জায়গা, সেখানে আমরা করব না। আমরা গ্লোবাল, আমরা ন্যাচারাল যেটা আসবে ইউনাইটেড স্টেটস বেস যতগুলো আছে সেটা আমরা করবো, এখানে লোকাল এসে ফোকাস করার কোনো দরকার নাই। কিন্তু কথাই করব যদি যারা ব্লগ, কারণ এই আর শুধু আপডেটটা শুধু আমাদের জন্য আসে নাই, যারা নিশ নেকে তাদের জন্য না, টোটাল এসি ইন্ডাস্ট্রিতে আপডেটটা আছে। যখন যে সেক্টর যে কাজ করে তারা, যারা ব্লগ নিয়ে কাজ করে বা যারা লোকাল এসিও নিয়ে কাজ করে, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, তারা এটা মেনটেন করবে। আমাদের জন্য কিন্তু আমাদের জানার জন্য বলতেছি যে লোকাল এসিও এটা আপডেটের একটা অংশ। আমরা একটু পরের দিকে যাই, 5 নম্বর যাই, এবার 6 নম্বর দেখি কি আছে। 6 নম্বর সার্চার ইন্টেন্ট ম্যাটার্স। সার্চার অথবা ইউজার ইন্টেন্ট ম্যাটার্স, এখানে ডিটেইলস আর এখানে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি এটা গেছি। এটা সার্চার ইন্টেন্ট একটা বলতেছে তুমি কত তথ্যবহুল বিবেচনা করো সেটা বড় কথা না, বড় কথা হলো যে মানুষ কত রকমের শব্দগুলো সার্চ করে তুমি কতটা বুঝতে পারো, যে যত একজন ইউজারের সার্চকে ভালো বুঝতে পারবে। আপনি তথ্য অনেক দিচ্ছেন কিন্তু আপনি ফোকাস করতে পারেন নাই যে মানুষের নিডটা কি, মানুষ কি খোঁজ করে। এই জিনিসটা আপনি পুরো 3000 ওয়ার্ডের মধ্যে ভালোভাবে নিজে উপস্থাপনই করতে পারেন নাই। আপনি যদি পোস্টটাকে এভাবে অপটিমাইজ সার্চের ইন্টেন্ট ইউজ করতেন, সার্চের ইন্টেন্ট কি, সার্চের ইন্টেন্টের জন্য মেইনলি যে জিনিসটা মাথায় রাখা। আমি এখন প্র্যাকটিক্যালের জন্য এই ঘরটা ফাঁকা, প্র্যাকটিক্যালে যাই, বারাক ওবামায় থাক, এটা দিয়ে আমি এটা বোঝানোর সুবিধা করি। আমি অ্যাজ এ ইউজার বা সার্চার আমি সার্চ করতেছি বারাক ওবামা সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। এখন বারাক ওবামা সম্পর্কে সবচেয়ে ভালো রেজাল্ট গুগল আমাকে কি দেখাচ্ছে, প্রথমে উইকিপিডিয়াকে সে নিয়ে আসছে, দেন টুইটারকে নিয়ে আসছে তার যেটা পেজ, তারপরে আমাকে কিছু ভিডিও দেখাচ্ছে, তারপরে আমাকে বারাক ওবামা .com, ফেসবুক, যাক এগুলো রিলেভেন্ট যতগুলো সিরিয়ালে আছে প্রত্যেকটা আমাকে দেখাইতেছে। এখন আমি ইউজার, আমি সার্চার, আমি দিচ্ছি বারাক ওবামা, গুগল তখন কি মিন করবো, গুগল দেখতেছে এই ব্যক্তি বারাক ওবামা সম্পর্কে মনে হয় জানতে চাচ্ছে। এখন বারাক ওবামা সম্পর্কে যত বেশি যে পেজ তাকে নিয়ে যত হাইলাইট করছে, গুগলের চোখে যতটা ভালো মানে সার্চারের দিক থেকে তথ্য পাওয়া গেছে যে বারাক ওবামা ডিটেলস ন্যারেটিভ দেখতে পারছে, ধরেন উইকিপিডিয়া ভালোভাবে উপস্থাপন, তারপরে টুইটারের মধ্যে তার নিজের প্রোফাইল থেকে পাচ্ছে। বারাক ওবামার থেকে আমি তো একটা প্রোডাক্ট বেজ আমি একটা সার্চ করি, বেস্ট বেভেন্ডার্স ফর স্মুথি, এটা আমি একটা দিলাম যে আমি এই ধরনের একটা বেভেন্ডার কিনতে চাচ্ছি। এখন গুগল এটার সাথে কি বিহেভ করে, প্রথমে আমার কিওয়ার্ড কিসে দেখলো, বেস্ট বেভেন্ডার ফর স্মুথি, এইটা সে যেহেতু মেশিনে বসে আমাকে প্রত্যেকটা ওয়ার্ড কিসে আগে কাউন্ট করতেছে, বেস্ট পরে বেভেন্ডার আছে, বেভেন্ডারের পরে স্মুথি আছে। আচ্ছা ভালো কথা, এই বেস্ট বেভেন্ডার ফর স্মুথি থেকে কোন কোন পেজের মধ্যে যেহেতু সেকেন্ডের মধ্যে এই স্পাইডার এই কাজটা করে ফেলতে পারে এবং তার যেহেতু ইন্ডেক্সিং অলরেডি ইন্ডেক্স করাই আছে, তখন সেটার সাথে সিমিলার রেখে প্রথমে দেখো টপ দি 10 বেস্ট বেভেন্ডার ফর স্মুথি, এটা একটা সাইট এইখান থেকে সেটা নিয়ে নিয়েছে। আচ্ছা ভালো কথা, সেকেন্ডের মধ্যে কি আছে, ওয়ার কাটার একটা আছে 7 বেস্ট ফর স্মুথি, এটা শুধু টাইটেল থেকে না, টাইটেল থেকে শুরু করে যদি কন্টেন্টের মধ্যেও দেখা যায়, আমি যদি কন্টেন্টের মধ্যে একটু যাই, এটা নিয়ে আমি একটু প্র্যাকটিক্যালি দেখি, আমার পুরাই এটাকে কপি করি, যে আমার সার্চার ইন্টেন্ট এই ব্যক্তি বুঝতে পারছে যে আমি যেটা আমি সার্চ দিচ্ছি এটার সাথে হুবহু বা এটার ক্ষেত্রে 100-র মধ্যে ধরেন 90 ভাগ গুগল মনে করতেছে এ প্রপার অপটিমাইজ করছে, সার্চার ইন্টেন্টকে কেন্দ্র করেই বেচারা লিখছে। এখন কতটুকু অপটিমাইজ করছে আমি আমার কন্ট্রোল এফ দিয়ে আমি আমার কিওয়ার্ডটাকে এখানে পেস্ট করে দেখি, তো আমি 2 জায়গা পাই। প্রথম নাম্বার কি করছে এখানে দেখি, সে প্রথম টাইটেলের মধ্যে নিয়ে আসছে, ভালো কথা। তারপরে সেকেন্ড হলো একই পোস্টের মধ্যে দি টপ 10, আচ্ছা 2টা জায়গায় এখানে আইডিয়া জেনারেট করা, তাই সে 2টা জায়গায় পাইলো। আচ্ছা আমি পরের সাইটটাকে দেখি, আমি শুধু আমার মূল এটা সার্চের ইন্টেন্টটাকে আমি দেখবো, আমি ওয়ার কাটারে যাই, দেখি ওয়ার কাটার এটাকে কি করছে সেম জিনিসটা নিয়ে, এটাকে আমি কন্ট্রোল এফ করি, এটা পুরোটা ইয়ের হোক, এটা হলো ওয়ার কাটারের সাইট কিন্তু আসলে আর একটা সাইট, আচ্ছা না নাম নাইমাইক.com, নাইমাইক.com, ওকে এটা আরেকটা সাইট। আমরা আরেকটা নিয়ে দেখি, তিনটাতে আমরা দেখবো যে সার্চার ইন্টেন্ট জিনিসটা কি কাজ করতেছে। আমি এটার মধ্যে প্রথমে একটা পাইলাম, দেখে একটু পুরোটা আসলে, দেন আরেকটা কোথায় আছে, এটা প্রথম সেকেন্ড কোথায় আছে, এটাই প্রথমে, এটাই সেতুন কেটে দিচ্ছি, কন্ট্রোল এফ, একটা জায়গায় পাইতেছি, শুধু একটা জায়গায় পাইলাম। আচ্ছা ঠিক আছে, আর এখানে পাচ্ছে না, একটা জায়গায় পাইলাম, আর একটাই যে আমার টাইটেলের মধ্যে সে যে ইয়ে আছে সেটার মধ্যে ধরেছে, এই যে এখানে একটা ব্যাপার আছে যেটা তোকে দেখা যাচ্ছে না, এটা হয়তো কোনো বারের মধ্যে এটা আছে।
এইটার মধ্যে একটু দেখি নাম্বার 3, এটার মধ্যে ধরতে পারে নাই, মানে হুবহু দুইটাতে পাওয়ার কারণে আমাকে প্রথম থেকে সে সিমিলার দেখে প্রথমে নিয়েছে। 3 নম্বরটা হয়তো নাই, হয়তো আমার কাছে কিছু একটা বেস্টেজ বাদ দিয়ে কিছু একটা আকপিস করে হয়তো কাছাকাছি আছে, যার কারণে সে আমাকে দেখাইছে। এখন কোনটা যে কাছাকাছি এটা দেখতে হবে আমাকে কিছু বাদ দিয়া। বেস্ট বেভেন্ডার তো একটা কমন, এতটুকু না। স্মুথি বা বেভেন্ডার ফর স্মুথি দুটি দেই, এটা বাদ দেই, এটা তো অনেক একটা হওয়ার কথা, অনেকবার আছে বেস্ট বেভেন্ডার, এতটুকু সে নিয়ে অনেকবার আছে, তাও 2বার আছে, বেশি বার না, 2বার আছে। আর এটাকে যদি আমি শুধু বেস্ট বেভেন্ডার দিই তাহলে তো এখানে আরো অনেক মনে পাবো। প্রথমে আমি যেটা সার্চ করব মানে একটা সার্চার হিসেবে সেইটাকে আগে প্রায়োরিটি দিচ্ছে, আর তারপরে আমি মানে শর্টকাট বা কতটুকু বাদ দিচ্ছি কাটছি ফিরছি সেটা ভিন্ন, কিন্তু আমার প্রথম সার্চ যেটা হুবহু মিলে যাচ্ছে তাদেরকে অটোমেটিকই ওভাবে র্যাঙ্ক করতেছে, তারা আমার ওই সার্চটাকে বুঝতে পারছে। আমি যেটা সার্চ দেই এটার একটা ভলিউম আছে 33,100, আমি যেটা সার্চ দিয়েছি 33,100 কে ধরার জন্য, এই কাস্টমারকে পাওয়ার জন্য সে কি করছে, দুইটা সাইট সুন্দরভাবে টাইটেলের মধ্যে রাখছে, ভিতরের মধ্যে আরো কত জায়গায় রাখছে। এখন এইটা একটু ডিটেলসে যাব। বেস্ট বেভেন্ডার ফর স্মুথি হুবহু আমি পাইলাম 2টা, আমার এটা কিওয়ার্ড দেখেন সে কি কি জায়গায় কতটুকু নিছে। এই একটা সাইটকে যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন, এটা আমি এটাকে এটা দিই এখানে, আমি প্রথমে 2টা নিলাম, আমি এটাকে একটু নোটপ্যাডে যদি নিয়ে রাখতে পারি, যারা কন্টেন্ট লিখবেন তাদের জন্য কতটা হবে। এটা আমার ধরুন, এটাকে আমি আমার সার্চার অ্যাজ এ ইউজার, এটাকে আমি এসইও এক্সপার্ট হিসেবে দেখতেছি না। আমি এখন খুঁজে বের করব যে এটা যেহেতু গুগল প্রথমে কে নিয়ে আসছে, কি কি কারণে নিয়ে আসতে পারে। এটা আমি দেখুন 2 টাইমস আমি দেখলাম, এটা পুরো কন্টেন্টের মধ্যে 2বার লিখছে। এখন আমি এটাকে একটু কাটাছিড়া করি, যে বেস্ট বেভেন্ডারটা দেখে কতবার আছে দেখি একটু, 3বার। এখন কোন কোন পজিশন আমরা প্রথম থেকে দেই একটু, হ্যাঁ প্রথমে আছে এটা, তো ওইটাই আছে সেম জিনিসটা টাইটেলেই। দ্বিতীয়টা আছে এটাও সেম জায়গায়, আরেকটা জায়গায় কোথায় আছে দেখি, আরেকটা জায়গায় আমরা হয়তো নিচে না উপরে হাইলাইট দেখেন কোন এরিয়ার মধ্যে এটা পাই, দেখি 3 নম্বরটা এখানে, আরেকটা কোথায়, সেটা আরেকটা পোস্ট রিলেটেড পোস্টের মধ্যে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি নিলাম না। এরপরে আর কি আছে আমার এখানে, এবার দেখি বেভেন্ডার শুধু দিয়ে দেখি বেভেন্ডারের সাথে আর কি থাকতে পারে। বেভেন্ডার কত জায়গায় আছে একটু দেখি, এবার 11বার আছে। আচ্ছা ডজন অফ বেভেন্ডার ফর এভরি, আচ্ছা ডজন বেভেন্ডার আছে, 10 বেভেন্ডার আছে, এখানে বেস্টটা বাদ দিচ্ছে। দেন তারপরে লেটস এট দ্য 10 বেভেন্ডার, এখানে 10টাকে আবার 10 শব্দ দিয়ে বেভেন্ডার করছে। আচ্ছা তারপরে কি আছে, আমরা আর একটু পরেরটাতে যাই, এটা তারপরেরটা এই বেভেন্ডার সাবটাইটেলের মধ্যে একটা দেখলাম, এর আরেকটা সাবটাইটেলে দেখলাম। সব টাইটেল দেন দিছে কিন্তু 7টা না 8টা, কিন্তু প্রত্যেকটা টাইটেলের মধ্যে আর কি টপ 10 এর মধ্যে কিন্তু বেভেন্ডার আবার শব্দটা নাই। 1 নম্বর 2 এর মধ্যে এটা বেভেন্ডার 3, আমরা দেখি ধরে না কেন, প্রত্যেকটা বেভেন্ডার শব্দ একটা ধরছে, 7 নম্বরটা গেছে, মাঝখানেটা ধরতে পারে নাই কোনো কারণে। টবেস বেভেন্ডার অফ দি টবেস বেভেন্ডার দেখি ফ্রেস কতগুলো করছে, সাম বেভেন্ডার্স অফার হ্যান্ডি, তারপরে 10, এটা নাই, বাকি এখান থেকে। আচ্ছা আর একটা কি করতে পারি আমরা দেখি তো, স্মুথি শব্দটা কি কতবার নিচ্ছে, 13বার স্মুথি। এখন তাই স্মুথি 13বার কেন হইল, মেকিং স্মুথি। তারপরে নাম্বার 2 এখানে স্মুথি, এটা ওটার সাথে বেস্ট বেভেন্ডার ফর স্মুথি, এখানে একটা আছে বেস্ট বেভেন্ডার। আচ্ছা বেভেন্ডার্স বেভেন্ডার একটা শব্দ এস আর একটা এস নাই। তারপর এটা স্মুথি আছে, এখানেও বেভেন্ডার ফর স্মুথি, বেভেন্ডার ফর স্মুথি, এখানে আরেকটা ফ্রেজ আছে। তারপর উই মেকিং স্মুথি, তারপরে ইউনার স্মুথি অবশ্য। এখানে দেখেন আমরা মোট 2টা বোঝা গেছে, এখানে একটা, এখন আমরা পুরোটা নিয়ে আসি, এটাকে একটা আমি এখান থেকে বিভাজন করছি, এটা একটা, তারপর হচ্ছে শুধু এইটাকে একটা ফোকাস করছে। তারপর হুবহু যেটা আমি পুরোটা পেস্ট করছিলাম, পুরো যেটা বড় সেখানে 2বার তো সেম ভাবে আছে। এইভাবে একটা পোস্টে থেকে যদি আমি এখান থেকে বের করি 2টা 3টা সাইট কিনে, এই সার্চের এটাকে ভেঙে সর্বোচ্চ সবটুকু দিয়ে কতবার কোথায় কোথায় ইউজ করছে, এইটা যদি ভালো একটু বোঝা যায়, কাস্টমাইজ করা এরকম 2টা 3টা 4টা 5টা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে 5টা 6টা সাইটের পোস্ট যদি অ্যানালাইসিস এবং এরকম বিভাজন করে ভেঙে ভেঙে দেখা যায়, তাহলে আপনি বুঝতে পারবেন আমার পোস্টার মধ্যেও কিভাবে সার্চারের ইন্টেন্টটা ব্যবহার করা উচিত। এইটা হলো সার্চ মানে বায়ার কি নামে কিভাবে সার্চ করে, সেই সার্চের ইন্টেন্ট একটা পোস্ট কতটুকু অপটিমাইজ করতে পারছে, কোন কোন অংশ নিয়ে অপটিমাইজ করছে। অপটিমাইজের কারণে আপনি নিজে একটা সার্চার হবেন, নিজে আপনি হয়তো যেটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর যে কম্পিটিটর যে সাইটগুলো আপনি পাবেন, সেই সাইটগুলোর পোস্ট একটু সময় নিয়ে
2টা 3টা 4টা 5টা সাইডে দেখে পোস্ট একটা করে নিয়ে একটু পড়বেন, সার্চ দিবেন, তো পুরোটা পড়াও লাগতেছে না, সার্চ দিয়ে নোটপ্যাড এনে আপনি ট্রাই করবেন আমার এই কিওয়ার্ড আমি এটা ফাইনাল করে ফেলছি, এটাতে আমিও তো 3000 কন্টেন্ট তৈরি করতেছি, তা আমার কন্টেন্ট পড়বে নাকি ওর কন্টেন্টটা পড়বে, ওর কন্টেন্টকে বিট করতে গেলে আমাকে কোন কোন জায়গায় ফোকাস করতে হবে, আমারটা কোথায় কোথায় অপটিমাইজ করতে হবে, কারণ সেম কিওয়ার্ড ওর সেম কিওয়ার্ড আমার, দুইটা কিওয়ার্ড যেহেতু সেম, এখন ও কতটুকু অপটিমাইজ করতে পারছে ইন্টারনেট ম্যাটার দিক থেকে, আমি কতটা করতে পারবো, এইটা যদি একটু সুন্দর করে বোঝার করে করা যেতে পারে, তাহলে আপনার পোস্টটাও কিন্তু, যেহেতু গুগল কোনো ব্যক্তিকে চেনে না, কোনো সাইটকে চিনতেছে না, গুগল এখন সামনের দিক থেকে সার্চ আর ইন্টেন্ট একটা ম্যাটার যেহেতু সে র্যাঙ্কিং এর মধ্যে ঢুকায় ফেলছে, এটাকে যেহেতু সে এখন পজিশনে নিয়ে আসবে, এটার একটা একটা অংশ হিসাবে সে কাউন্ট করবে 2021 সাল থেকে, তাহলে বুঝতে হবে আমি আমার পোস্টটাকে কতটা সার্চ আর ইন্টেন্ট থেকে অপটিমাইজ করতে পারবো, এটা করতে পারলেই আমি আমার সবচেয়ে ভালো কথা। এখানে সার্চ আর ইন্টেন্ট আরো কিছু বিষয় আছে, যা ওখানে পরে আসতেছে। ঠিক আছে, দেখুন দেখি আমরা একটু এখন, ঠিক আছে আমি পরে দেখতেছি। বাই এক্সটেনশনটার নাম কি, কিসের এক্সটেনশন ভাই, ভাই এক্সটেনশন নাম জানতে চাচ্ছেন কে, কিসের এক্সটেনশন? আমরা তাহলে সার্চ আর ইন্টেন্টকে অপটিমাইজ করার জন্য আমরা কি কি দেখবো, আমরা যে, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন নাকি, আমি তো কারো আওয়াজ পাইতেছি না। জি জি শোনা যায় ভাই। ও আচ্ছা ভাইয়া আচ্ছা, শুনতে পাচ্ছি, মানে একটু বলি। একবারে এটা নিয়ত, হলো আমার নেটে একটু প্রবলেম ছিল, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তো আজকে যেটা কি টেকনিক্যাল এসইও নিয়ে করতেছেন? হ্যাঁ এটা টেকনিক্যাল এসইও, তো টেকনিক্যাল সবগুলো টেকনিক্যাল, এটা হলো 2021 যে মেজর 8টা আপডেট আছে, সেই 8টা নিয়ে আমরা কথা বলতেছি, এই 8টা আমাকে ও আচ্ছা মধ্যে অপটিমাইজ করতে হবে পোস্টে, পেজে এবং পুরো সাইটের মধ্যে, গুরুত্বপূর্ণ খুবই। আচ্ছা তাহলে আমরা সার্চার 6 নাম্বার হলো সার্চার ইন্টেন্ট ম্যাটারস, আমি যত সার্চার ইন্টেন্ট ম্যাটারসকে খুঁজে বের করে আমার সাইটে ইমপ্লিমেন্ট করতে পারবো, পেজের মধ্যে হতে হবে, পোস্টের মধ্যে হতে হবে, ওভারঅল হতে হবে, তাহলে আমি সহজেই র্যাঙ্ক করতে পারবো। আমার র্যাঙ্ক নিয়ে যত এত মাথায় ব্যথা, এসইও নিয়ে তো আমি র্যাঙ্ক করতে পারি, এসইও যদি আমি টার্মগুলো না বুঝি, এসইও যেটাকে আমাকে এখন গুগল যেগুলো প্রায়োরিটি দিতেছে, যখন যে ইয়ারে যখন যে আপডেটের পরে যেটাকে প্রায়োরিটি দিতে পারবে, প্রত্যেকটা মার্কেটার প্রত্যেকটা এসইও এক্সপার্ট বা অপটিমাইজার সবাই এটাকেই সামনে রেখেই কাজ করবে, আদারওয়াইজ তো সে আগের যদি এখন 2020 আর 19-এর যদি সে র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কাজ করে কোনোই লাভ হবে না, কারণ এখন যেটা এখন ফ্যাক্টর সামনে নিয়ে আসছে গুগল, এটাকে আমাকে প্রায়োরিটি দিয়ে আমার সাইটটাকে অপটিমাইজ করতে হবে। তাহলে 6 নম্বর সার্চার ইন্টেন্ট আমরা বুঝলাম, নাম্বার 7-এ আমরা একটু যাচ্ছি। 7-এ কি আছে, 7 নম্বরে আছে হচ্ছে 6, এটা 7 হবে, মোট 8টা ইস্যু, 7টা হচ্ছে YMYL পেজেস, এই সম্পর্কে কারো ধারণা আছে? আচ্ছা ধারণা থাকা দরকার নাই, সোজা কথা, ইওর মানি ইওর লাইফ, সংক্ষিপ্ত ভাষায় এটা গুগলের একটা, মানে কোন একটা অ্যালগরিদম, একটা আপডেটের একটা অংশ হিসাবে, এবং ইএটি কি আছে, যেখানে বলা আমরা সংক্ষিপ্ত যেটা জানি যে এক্সপার্টিজ, অথরিটি এন্ড ট্রাস্টওয়ার্দি, মানে বিশ্বাসযোগ্যতা, একটা হবে আমার এক্সপার্টিজের দিক থেকে অথরিটি, এবং এটা যদি আমি ডিটেলস ভেঙে বলি, যে আমি এমন একটা পোস্ট তৈরি করলাম, গুগল আমার কাছে বেস্ট ব্যাকপ্যাক বা বেস্ট ব্যাগেন্ডার রেখে যখন সার্চ করে এক পেজ যখন গুগল আমাকে র্যাঙ্কিং করায় দিচ্ছে, একটা সময় এরকম হইতো যে মানুষ শুধু তার কিওয়ার্ডকে ফোকাস করার জন্য কিওয়ার্ড শুধু 2টা 3টা ঠিক রাখে, বা টপ লেভেল বা টাইটেলের মধ্যে ঠিক রাখতো, সাব হেডিং এ ঠিক রাখতো, ভিতরে কোনো মতো মানে মানে সিমিলার কোনো নাই, সিকোয়েন্সের কোনো নাই, তথ্যের কোনো ঠিক ঠিকানা নাই, যেখানে বলতেছে যে মানে টাইটেল গুলো ঠিক আছে, যেহেতু জানে যে ওই সময় র্যাঙ্কিং এর জন্য আমার এই ফোকাস কিওয়ার্ড গুলো সে গুগল খোঁজে, তখন সে ভিতরে থাকতো কন্টেন্ট অন্যরকম হাবি জাবি বা কোনো সিমিলারিটি নাই, টাইটেল ঠিক রাখছে, ফোকাস কিওয়ার্ড ঠিক রাখছে, স্টাফিং তো আছেই, সাব হেডিং এর মধ্যে রাখছে, যতগুলো বার ব্যবহার করা যায় এগুলো রাখছে, কিন্তু পোস্টের যে মানুষ পড়ে, রিভিউ গুলো পড়ে একটা মানুষ ফাইনাল ডিসিশন নেবে, এইগুলো আছে, তখন গুগল যেহেতু ধরতে পারতো না, গুগল তখন এই আপডেটটা আসে নাই, তখন তারা এইভাবেই কাজ করে যাইতো যে আমার র্যাঙ্ক হয়ে হয়েছে সাইটে, আমার গুগল প্রথমে আসবে, আমি অ্যাডসেন্স থেকে একটা ইনকাম করব, আর র্যাঙ্কিং হয়ে যেহেতু গুগল ওখান থেকে আমাকে বেনিফিট দেয়, তাই আমার একটা র্যাঙ্ক করানো যায় কথা। এখন ওয়াইএমএল যখন এই আপডেটটা আসলো, গুগলের এটা নাম দেয় ইওর মানি ইওর লাইফ, যখন একটা মানুষ আমার সাইটে আসার পরে তথ্য পাইলো না, সে তার কি করতেছে, একে তো তার সময় ব্যয় হচ্ছে, সময়ের সাথে তার অর্থের একটা ব্যাপার আছে, এবং অর্থের সাথে তার লাইফের ব্যাপার আছে, সমস্ত মিলে যেতে একটা ইউজারকে, সার্চারকে মানে সঠিক তথ্য আলা জিনিসটা গুগল রিপ্রেজেন্ট করতে পারে,
এইটাকে এই আপডেটের সাথে কাজ করার জন্য সে ইএটি কে সংযোজন করলো, যে এক্সপার্টিস মানে সমস্ত মানে কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট থেকে যেরকম একটা মানে ভালো অভিজ্ঞ মানে যেটা এক্সপিরিয়েন্স মানে এমন তথ্য বলে একটা শব্দ থাকবে এক্সপার্টিসের, যত রকম এক্সপার্টিস কাকে বলে, যে ভালো মানে একটা মানুষ যে অভিজ্ঞ একটা ভালো কথা লিখতেছে ওইটাকে ধরে ফোকাস করে এক্সপার্ট একটা মানুষ সেটা নিয়ে লিখবে, তারপর সেটার পরে কি করবে সেটা অথরিটি একটা থাকতে হবে, যেটা বিশ্বাসযোগ্যতার ব্যাপার আছে সেই জিনিসটাও থাকবে, এবং সর্বশেষ ওটা নিয়ে যাতে কোনো কনফিউশন না হয়, ওটা নিয়ে যাতে মানুষের কোনো আর্থিক ক্ষতি না হয়, তার সময় নষ্ট না হয়, আমার কন্টেন্ট পড়ে যাতে মানুষ দ্বিধাদ্বন্দ্বে না পারে। এই জিনিসটা যখন আপডেট আসবে, এটা আগেও এটা 2016 সালের পরে আছে, 17 প্রথম দিকে আপডেট, এইটা এখনো রেখে দিছে যে এটা আমার সব সময় লাগবে, এটাও একটা ফ্যাক্টরের মধ্যে, এটা একটু র্যাঙ্কিং হতে পিছনে সিরিয়ালে করছে, কিন্তু এটা আমাদের পেজের মধ্যে থাকতে হবে, আমরা হাবি জাবি কন্টেন্ট লিখবো না। এটার মধ্যে হাবি জাবি কন্টেন্ট কিভাবে তৈরি হয়, আমরা যখন না পড়াশোনা করে বা নিজেরা লিখতে যাই তখন কপি কন্টেন্ট যেগুলো আমরা স্পিনার করি অথবা আমরা একটু এদিক সেদিক করি, করার পর আমরা বুঝে দেখি না যে আসলে আমি কি বলতে চাইছিলাম, এটা শব্দ ভাষা চেঞ্জ হয়ে এটা কি দাঁড়াইলো, এটা আমি যদি কখনো না চেক করি বা না বুঝি, শুধুমাত্র কিছু কন্টেন্ট নিয়ে এসে আমি একটু স্পিনিং করে রিরাইট করে রিফ্রেশ করে দিলাম, কিন্তু পড়ার ক্ষেত্রে আমি দেখতে পাই আমরা যে একটা মানুষের এইটা পড়ার পরে 10টা মিনিট সময় নিয়ে যদি পড়ে আমার আর্টিকেলটা, সেটা কি তার কতটুকু সে টাইম স্পেন্ড করার পরে কি ভ্যালুটা রিটার্নটা পাচ্ছে। যদি দেখা গেল হাস্যকর উল্টা পাল্টা বুঝতে পারতেছে না কোনো কিছু কোনটার পর কোনটা কি হচ্ছে, যেহেতু তারা সুন্দরভাবে পড়তে যা দেখে এমন একটা অগোছালো কথাবার্তা, তখন এটা তার আমি সময়কে নষ্ট করতেছি, তার সময় নষ্ট করা মানে তার বাইরের দেশে টাইম তার টাকাকে মানে তার অর্থকে আমি অর্থ ইনকাম একটা জায়গা থেকে নষ্ট করে তার টাইমের সাথে নষ্ট করার সময় টাকাও নষ্ট করলাম, আর এটা নষ্ট মানে তার লাইফের একটা এফেক্ট পড়লো। এইরকম পোস্ট যেন আমার সাইটে না থাকে, যেটা তাদের এটা লঙ্ঘন হবে, তো এটার দিকেও খেয়াল করা, আমি যে কন্টেন্ট গুলো দিব আমার যেন ওয়াইএমএলটা ওই দিকে খেয়াল করে ইএটিটা ঠিক থাকে, যেখানে আমার একটা এক্সপার্টিজের একটা ধারাবাহিকতা থাকবে, সেখানে অথরিটির ব্যাপারটা থাকবে, ট্রাস্ট বিশ্বের জায়গার কন্টেন্টের মধ্যে ব্যাপার থাকবে, পুরো কন্টেন্টটা যেন একটা ভালো মানের কোনো কিছু হয়, এটা দেখার জন্য যেটাকে এক কথায় কোয়ালিটি কন্টেন্ট বলতে পারেন, সেটাই হয়ে ওয়াইএমওয়াইএল, ইওর মানি ইওর লাইফ। এটাকে ধরার জন্য এক্সপার্টিস থাকতে হবে, অথরিটি থাকতে হবে এবং ট্রাস্টওয়ার্থি বিশ্বাসযোগ্যতা কাজ করতে হবে। এই তিনটা মাথায় নিয়ে আমার কন্টেন্টটাকে একটা বেবির মতো একটা ভালো মানে এটাকে আমি একটা মানুষকে এমন একটা তথ্য দিতেছি যেটা মানুষ পড়ে কিনুক না কিনুক ভালো তথ্য পাবে, বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার পাবে, যে না এটা আসলে অভিজ্ঞ ব্যক্তি ভালো সুচিন্তিত মতামত দিচ্ছে, আমি কিনি না কিনি সে পড়ে যাতে স্যাটিসফাই হয়। এটা হচ্ছে গুগল আমাদের কাছে চাচ্ছে, নাম্বার 7। আর নাম্বার 8 যেটা বললাম সেটা হলো আমাদের ফোকাস অন টেকনিক্যাল এসইও। সোজা কথা, এসইও তো টেকনিক্যাল একটা পার্ট, এটা তো টেকনিক্যাল আমার লাগবেই, টেকনিক্যাল আরো যে ইস্যুগুলো আছে এটা সর্বশেষে কথা। তার মানে আমরা যদি টেকনিক্যাল এসইওটা শেষ করে তারপর আমরা একটা রিভিশন দিব। টেকনিক্যাল এসইও তারা দুইটা টার্ম এখন দেখবে, টেকনিক্যাল এসইও দুইটা পার্ট তারা দেখবে, একটা হলো এআই, একটা হলো বার্ট। এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেহেতু এটা মানুষই করে না, এটা রোবোটিক ভাবে, তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারটা টেকনিক্যালি হ্যান্ডেল করে। আমরা এখন গুগল সার্চ কনসোলে কতটুকু অভিজ্ঞ হবে, গুগল অ্যানালাইটিক্সে কতটা পারদর্শিতা থাকবে, গুগল সার্চ কনসোলের মধ্যে যতগুলো টার্ম আছে সবগুলো ম্যাক্সিমাম টেকনিক্যাল পার্ট। এই টেকনিক্যাল গুলো আমরা ওখানে প্রপার ওয়েতে হ্যান্ডেল করব, ওইটা যত কোনো এরর আসে ওখানে যত রকম রিকমেন্ডেশন আছে আমাদের মানে আমাদের দ্বারা কেউ যাতে প্রতারিত না হয়, অন্যরা যাতে আমার সাইটে সে ক্ষতি না করে, যত রকম ইস্যু আছে এইগুলোতে আমরা ফোকাস এটা করবোই টেকনিক্যাল পার্ট থেকে। এইটা ওরা যেহেতু দুইটা ভাবে, ওরা তো হিউম্যান এটা করে না, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক ভাবে করে, আর তাদের একটা অ্যালগোরিদম আছে যে বার্ডটা কিনা আমি একটু বলতেছি, এই দুইটা মিলাই এই কাজটা যেহেতু করে, তাহলে আমরা যদি টেকনিক্যালটা যদি ভালো টেকনিক্যাল সাউন্ড না হই, তাহলে আমরা এই দুইটা আপডেটের কারণে যদি আমরা ক্ষতিগ্রস্ত হই গুগলের কোনো দোষের কিছু না। এই জন্য আমাদেরকে ফোকাস টেকনিক্যাল ইস্যুতে ফোকাস থাকতে হবে বা ফোকাস জানতে হবে বা কি জিনিসটা এগুলা আমি ধারণা দিচ্ছি, যেটা একটা এটা হচ্ছে আর্টিফিশিয়াল রোবোটিক, এটা তো বলার কিছু একটা সিস্টেম একটা অ্যালগোরিদম, এটা কিভাবে কাজ করে। এখন এই যে হাজার হাজার কন্টেন্ট আমরা লিখি, কত প্রতিদিন কত হাজার হাজার কন্টেন্ট পাবলিশ হইতেছে, তো মানুষ কি পড়া সম্ভব হবে? এখন ভাবে রোবোটিক করা যে যখন একটা মানুষ পোস্ট করবে সেটা সাথে সাথে কোনটার সিমিলারিটি রেখে কিভাবে গিয়েছে না আছে, তাদের একটা ডাটাবেস করেছে, তাদের রুলস করা আছে, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা মানুষের মতো রোবট হিসেবে প্রত্যেক মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে পোস্ট হইতেছে, সে নিয়ে কোথা থেকে কোথায় যাইতেছে সেই কাজটা করতেছে। আর পুরো প্রক্রিয়াটা যে চলতেছে এটাকে বার্ট বলে ওদের ভাষায়। বার্টের ডেফিনেশন দিছে যে বাই ডিরেকশনাল ইনকোডার রিপ্রেজেন্টেশন ফ্রম ট্রান্সফর্মার। এটাকে কি বলতেছে এটার, এটা হলো একটা মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা পুরোটা একটা ল্যাঙ্গুয়েজ, কারণ এটা মানুষ এটা এমন একটা তারা সাজাইছে যে আমি একটা যখন সার্চ দিছে বেস্ট ব্যাকপ্যাক ফর টিচার,
তখন এই মেশিন ল্যাঙ্গুয়েজটা এভাবে সাজানো, বেস্ট ব্যাকপ্যাক ফর টিচার, কতটা অর্থবহ, ব্যাকপ্যাকের ফর আছে, ব্যাকপ্যাকের আগে কি আছে, পাশে কি আছে, মানে দেখা গেল ডিরেকশন আমি দেখতে আগে কি আছে, পাশে কি আছে, পরেরটা কি হতে পারে, এইগুলো একদিনে না, সে দিনে 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 ডেভেলপ করা হয়েছে। ডেভেলপ করে করে মেশিনের মধ্যে সে তার এই ইনপুট গুলো ঢুকানো আছে। আমি যখন যে শব্দটা দিচ্ছি ন্যাচারালি হচ্ছে কিনা, বানানো হচ্ছে কিনা, অগোছালো হইতেছে, এই এইটার দ্বারাই আমরা যে প্লাগরিজম চেকার করি যে কপি কন্টেন্ট কিভাবে ধরে গুগল মুহূর্তের মধ্যে। আমাকে একটা টুলস ইউজ করতেছি, ওই সাইট থেকে কপি করছে, এই সাইট থেকে এটা কপি নিয়ে আসে, গুগলে যখন দিচ্ছি, গুগল আমাকে যখন এটা দেখার পরে গুগলের তো নিজস্ব একটা কপি চেকার আছে, তখন তারা বলতেছে এই সাইটের সিমিলারিটি এত পার্সেন্ট ওখান থেকে আছে, এইটার এত পার্সেন্ট এতটা আছে। এই যে মেশিন ল্যাঙ্গুয়েজটা এভাবে সাজানো যে এইটার পরে এই সেন্টেন্সটা কোথায় কোথায় আছে সে তো ইন্ডেক্সিং করছে, ফিক্স করে আছে। এটা যদি হুবহু কাছাকাছি আরেকজনের সাইটে যখন রিড করে পাইতেছে, তখন সে গুগল বলতেছে এইটা, তখন গুগল ওই তখন পিনাল্টির মধ্যে নিয়ে যাচ্ছে যে মার্কিং এর ক্ষেত্রে এটা পেজ অত এক্সপেন্সিভ দেখতেছে, এটা তো কপি, ম্যাক্সিমামই কপি, বা ওইটাকে এটার সাথে এটা মার্চ করে মিক্স করে এটা তৈরি করছে। এইটা যেহেতু আমরা চেঞ্জ করতে পারবো না, এই মেশিনটা তো ওরা রেগুলার ডেভেলপ করে, ডেভেলপ যেহেতু করে এটা আমাদের হাতে নাই, তো গুগল আমাদেরকে কি সাজেশন দিচ্ছে, এটা আমাদের আপডেটের ব্যাপার। তোমরা যদি এইটাকে অপটিমাইজ করতে চাও, আমার এই মেশিন ল্যাঙ্গুয়েজকে তোমরা যদি সমীহ করতে চাও, তাহলে কি করতে পারো, তোমাদের যখন একটা কন্টেন্ট বা পোস্ট লিখবা, তখন তোমাদের প্রোডাক্ট সিলেকশন অথবা টপিক সিলেকশন তোমরা কিভাবে করবা। আমি যেহেতু এতটাই বিচক্ষণ আর দিন দিন এটা আপডেট করতেছি, তোমার প্রোডাক্ট সিলেকশন যদি স্মার্ট ওয়েতে না হয়, এখন এটার দায়ভার তোমাকেই নিতে হবে। কারণ তোমার প্রোডাকশন যদি বেস্ট ব্যাকপ্যাক হয়, তো এইটা নেওয়ার পরে সাব টপিকটা কি হতে পারে তোমাকেই বের করতে হবে। কারণ আমার মেশিন ল্যাঙ্গুয়েজে বলা আছে প্রোডাক্ট যদি হয় বেস্ট ব্যাকপ্যাক, আমার মেশিনে অসংখ্য ডেটা দেওয়া আছে, তার সিমিলারিটি, সিমেন্টিক্যালি, মানে এটার মানে সমার্থক কতগুলো বেস্ট ব্যাকপ্যাকের কতগুলো থাকতে পারে আমার ডাটাবেজে প্রচুর পরিমাণে ইন্ডেক্সিং করা আছে। তারপরে কি আছে, তুমি এই পুরা টপিকের মধ্যে কতগুলো কিওয়ার্ড ব্যাকপ্যাক নিয়ে লম্বা, বড়, শর্ট, কত কত ইউজ করবা, তার চেয়ে বেশি তথ্য আমার ডাটাবেজে আছে। এরপরে সেন্টেন্স কতটা স্ট্রাকচার সুন্দর হবে, গ্রামাটিক্যাল এরর হবে, এরর ফ্রি থাকবে, প্রত্যেকটাই আমার কাছে বিভিন্ন ওয়ার্ডের উপর আমার এগুলো সাজানো আছে। এখন যেহেতু আমার কাছে এগুলো সাজানো থাকে, দিনকে দিন এটা ডেভেলপ হইতেছে, প্রতিদিন 15% যে নতুন শব্দ অ্যাভারেজে বলছে গুগল, যে প্রতিদিন যেহেতু 100টা সার্চ হয় নতুন, তার মধ্যে 15টাই নতুন হয়, বাকিগুলো কমন জিনিসই হয়। তো 15টা নতুন সার্চ প্রতিদিন আমার মেশিনে ঢুকতেছে, ওইটা সার্চকে সে কি করতেছে, যেগুলো আমরা জিরো সার্চ ভলিউম দেখি, এরকম প্রতিদিন 15% আমার স্টোরেজে আপডেট হইতেছে, আমার মেশিন ল্যাঙ্গুয়েজ আপডেট হইতেছে। ওইটাকে ঢোকার পরে আমি আমার আগের ল্যাঙ্গুয়েজের সিস্টেম থেকে আমি এটা অর্গানাইজ করে নিচ্ছি। করার পর এখন তুমি একটা পোস্ট দিবে 1000 ওয়ার্ডের পরে, তারপরে তোমার টপিক ছিল ব্যাকপ্যাক, তারপর সাব টপিকে নিছো ওটার আন্ডারে কি কি আসো, আমি তখন আমার ডাটাবেস থেকে তোমার টপিককে মিলাবো, মিলানোর পর দেখবো যে আমার একটা ইউজার সার্চ দিচ্ছে বেস ব্যাকপ্যাক, এইটার সাথে তুমি সাব টপিকে সিমেন্টেকে মানে ইন্ডেক্স সমার্থক শব্দ দিয়ে, লং টেল কিওয়ার্ড দিয়ে, মানে মানে সাজেশন দা প্রাইমারি যে সাজেস্টিভ কিওয়ার্ড দিয়ে তুমি সুন্দর করে, আমি যখনই সার্চ করতে তোমার সাইট থেকে পাই, থেকে নানান দিক থেকে তোমার সাইটটা আমি পাইতেছি, টপিকের মধ্যেও পাই, সাব টপিকের মধ্যে পাই, সিমেন্টেকেও তোমার কষ্টের মধ্যে পাইতেছি, সেন্টেন্সও তোমার কাছে ভালো মনে হইতেছে, সব যখন এভাবে আমার মেশিন তোমার সাইটটাকে পাবে, পোস্টার মধ্যে পাবে, খুঁজে পাবে, তখন তোমার সাইটটাকে আমি সুন্দরভাবে সম্মানের সাথে প্রথম দিকে নিয়ে আসবো। এইটা হলো গুগল আমার সাথে মেশিন এই ব্যবহারটা করবে। তাহলে আমাকে কি করতে হবে, এই যেহেতু এটা একটা মেশিন ল্যাঙ্গুয়েজ, আর এটা যেহেতু ওই প্রক্রিয়াতে রোবোটিক ভাবে করে, আর এই রোবোটিক কাজটা যেহেতু মানে আমাদের মানুষের, তাদেরও কোনো হাত নাই, তাদের সিস্টেমে করে, আমাদেরও তো হাত নাই, আমাদের হাত হয়ে এতটুকুই, এইটাকে ঠিক মতো করে আমরা যখন ইন্ডেক্স, আমরা পোস্ট যখন আমরা সাবমিট করতেছি, তখন এটা করার পরে অনেকগুলো এররের ব্যাপার আছে, সেটা ফাইনালি আমার অনেক সময় টাইটেল এরর হয়ে যাচ্ছে, টাইটেল কোনো কারণে একটা বড় হয়ে গেছে, একটা লিমিট আছে 160 বা একটা এত ক্যারেক্টার, সেটা আমার কতটুকু আমি ওভার অপটিমাইজ করে ফেলছি। আমার মেটা ডেসক্রিপশন যে ব্যাপারগুলো ছিল, ইন্ডেক্সিং করার ক্ষেত্রে আমার হয়তো এসইও অপটিমাইজ না করে আমি একবার ক্রলিং হয়েছে, কিন্তু আমি সামহাউ গুগল থেকে ওটা কোনো কারণে বাদ পড়ে গেছে। আর কোথায় কোনটা হবে আমি যেহেতু জানি না, এটা রোবট, ওদেরও অনেক সময় সিস্টেমে ভুল থাকতে পারে, টেকনিক্যাল প্রবলেম হতে পারে, এটা তারাও তো বলেই রাখছে। যেহেতু এগুলো হয় আর টেকনিক্যাল প্রবলেম যেহেতু আমাদের কাছ থেকে হয়, এই জন্য আমাদের কিছু টুলস আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা আমাদেরকে দোষ না দিয়ে তোমরা ওইটা সম্পর্কে জানো, সেখানে কোন এরর কি কারণে হতে পারে সেটারও আমরা মেসেজ ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, সেই ব্যাখ্যাটা তুমি বুঝে তোমার ওই সাইটের মধ্যে যদি এরর গুলো পাও তুমি ওটা সমাধান করে দাও, তাহলে কি হবে, টেকনিক্যালি তুমি ফোকাস করতে পারো, টেকনিক্যালি তুমি আপডেট থাকবা। সবকিছু 8টা মিলায়াই আমাদের এই 2021 সালে, আমি যদি একটু শুধু টপে যাই, এই পুরো 8টা আমাদেরকে মোটামুটি, যদিও এটা টেকনিক্যালি এখন
হয়তো কারো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল যদি হয় যে মোবাইল ইন্ডেক্সিং আমার সাইটটাকে করব কিভাবে, একটা ক্লাস করাতে হবে যে এটা কিভাবে কতটা অপটিমাইজ করা যাচ্ছে। পেজ এক্সপিরিয়েন্সের যে বিষয়গুলো আমরা বললাম, যে একটা পেজ এক্সপিরিয়েন্স 7টা বিষয় থাকে, সেই 7টা বিষয় আমার সাইটে কিভাবে এটার সাথে রিলেট করা যায়। স্ট্রাকচার ডাটা, স্ক্যামার ডাটা কিভাবে কোন পোস্টে ব্যবহার করতে হবে, সব পোস্টে দেওয়া যাবে না, যে পোস্টে দেওয়া যায় দিলে কেমন দিতে হবে সেটা জানতে হবে। মাল্টিমিডিয়া ফোকাস করব, কোনটা ভাবে কিভাবে মাল্টিমিডিয়া ফোকাস করব, কোন পোস্টে কোন ভিডিওটা কিভাবে বানাইতে পারলে সুন্দর হয় সেটা আমাকে এখানে 5 নম্বরে। সার্চার কিভাবে সার্চ করে, বললাম যে কয়েকটা সিমিলার কিওয়ার্ড আপনি যেটাকে পোস্ট লেখার জন্য ফাইনাল ডিসাইড করছেন, সেই পোস্টটাকে আপনি রাখেন, রাখার পরে আপনি আগে লেখার পূর্বে আপনি তাদের 3-4টা পোস্টটাকে নিয়ে আসেন, সার্চ আপনার মেন আপনি যেটা প্রাইমারি কিওয়ার্ড তৈরি করছেন সেই প্রাইমারি কিওয়ার্ড দিয়ে 3টা সাইট কতটুকু অপটিমাইজ করছে সেটা বের করেন, সেটা বের করে আপনি তাদের সাথে ভালো কিছু অপটিমাইজ করে ট্রাই করেন। দেন তারপরে বলছি যে আমরা এমন কোনো কন্টেন্ট হাবি জাবি কন্টেন্ট দিব না যেখানে তাদের ইএটির যেটা একটা অ্যালগোরিদম আছে এটা যেন আমাকে এই নয়, সে আসে আমার তথ্যের সাথে যদি মিল না পায়, অথবা এমন ভাবে সে শব্দ যখন চয়ন করতে রোবট যখন পড়তে যাচ্ছে সে বারবার থেমে যাচ্ছে, যে একটা শব্দ পর আরেকটা কি শব্দ, এটা তোর সাথে এটা পড়েই না, কারণ তার মেশিনে সাজানো আছে যে এটার পর সিকোয়েন্স এতগুলো হবে, দেন একটা শব্দের পরে বেস্ট ব্যাকপ্যাক ফর, ফরের ফর হবে না, ইন হবে না, টু হবে না, দি হবে না, কারণ ফর দি উল্টা পাল্টা তো আমি দিলেও হবে না, কারণ তার মেশিন ল্যাঙ্গুয়েজে নাই। এরকম যদি উল্টা পাল্টা কোনো কারণে হয়ে যায় এদিক ওদিক করার কারণে, তখন তখন গুগল মেশিন কি করবে, পুরো ওই পেজটাকে নিয়ে এসে তার একটা ডাম্পিং এর জায়গা আছে সেখানে সে ফেলে রাখবে যে না এটা মানে সে মানে তার সিকোয়েন্সের সাথে মিলতেছে না, এটা বাদ, তার মানে র্যাঙ্কিং তো দূরের কথা, ইন্ডেক্সিংও হবে না। তো এরকম ব্যাপার আছে 7 নম্বরে। 8 নম্বরে টেকনিক্যাল আমরা মোটামুটি এরর যত ফ্রি থাকা যায়, আর টেকনিক্যাল এরর যে জায়গা দুইটা আছে আমরা সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স, এটা ভালোভাবে যদি আমরা জানি, এররগুলো যদি ধরতে পারি তাহলে, আর এগুলো যত ভালো বুঝবো প্রত্যেকটা টার্ম, তত আমার সাইটটাকে সাইট থেকে যারা ভালো পরিমাণ রেভিনিউ করতেছেন তাদের এগুলো বুঝতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। এটা প্রত্যেকটা এসিওর নতুন, এখন আমরা মনে করেন এইগুলাই যদি আমরা 2021 সালে জানি, এসিওর আরো তো টার্ম আছে অফ পেজ সেটা ভিন্ন, কিন্তু অন পেজ যদি বলি টোটালটাই এটা অন পেজে ধরেন, এই প্রত্যেকটা আমাকে ভালোভাবে বুঝতে হবে, বুঝতে পারলে আমার মোটামুটি 2021 সালে ইনশাআল্লাহ ঠিক মতোই যাবে। এখন বলেন আপনাদের কি বুঝবেন আর কি আমার সাথে কি চিন্তা ভাবনাটা বলেন। ক্লাস কিন্তু আমাদের মূল, আজকে শুধু আমরা আপডেট সম্পর্কে জানলাম, কি এটা জানাটা জরুরি, আপডেট আমাদের কাছে এসে গেছে, এখন আমাদের এভাবে কাজ করতে হবে। বলেন মানে দিন দিন ব্রেনটা খালি বড়ই হইতেছে। না এটা এটা তো না, এটা কিন্তু আমার বানানো কোনো কিছু না, তাই না? এটা তো না, না, হ্যাঁ, ঠিক তা তো আছে, নাই, ঠিক আছে। বরং এটা আমাদের জন্য হেল্পফুল। এখন এই যে এতগুলো ফোকাস টেকনিক্যালি দেখেন, পুরো এসইও এর একটা বড় একটা পার্ট এগুলো চলে আসতেছে। হ্যাঁ আমি যতটুকু কভার করব, কিন্তু আমরা এই যদি এমন করা যায় যে আজ বছর তো শেষ হয়ে গেল, আমাদের মাসের শুরুতে একটা কমিটমেন্ট ছিল, আমিও করতে পারিনি, আপনাদের কারো হয় নাই। না না, এটা আমরাও বুঝতে পারি নাই, আমাদেরও ল্যাক আছে। আপনার না আমি বলি, আমি প্রথম দিকে চিন্তা করেছিলাম যে আমি মোটামুটি সাইট তৈরি করে দুইটা হ্যাঁ তিনটা পোস্ট তাদেরকে লিখতে দিয়ে, অথবা কাউকে দিয়ে তারা লিখাবে, লিখায় আমি একটু আপনার সোশ্যাল মিডিয়াতে ফোকাস করে আর্নিং এর রাস্তাটা দেখে নিয়ে আসবো, মানে উঠাই নিয়ে আসবো, দেন আস্তে আস্তে করবে। কিন্তু দেখা গেল মানে বাস্তব জীবন যখন শিখাইতে গেলাম তখন মনে হইল না যে না এরকম শর্টকাটে কিভাবে করাবো, এটা করা গেলে সাইটে এখন একটা দুইটা যে পোস্ট দিবে সেই পোস্টটাও তো অনেকে দিতে পারে না, যা বা দুইটা তিনটা দেখায় আনবেন 3,500 একটা পোস্ট হইলো, সেটা এখন আমাদের রিকোয়ার্ড হইলো 10টা পোস্ট, 10টা পোস্ট লিখতে আবার একটা সমস্যা। সেটাই, তার মানে শর্টকাটের কোনো ওয়ে নাই, বরং গুছিয়ে গাছে সুন্দর করে এগোনোটাই হলো ওয়ে। হ্যাঁ, হুম। শর্টকাটের ওয়ে আছে, যদি কেউ নিজ দায়িত্বে করে, যদি কোনো কিছু হয় আমাকে দোষারোপ করবো না। শর্টকাট ওটা 10টা পোস্ট সে কোনো মতো রেডিমেড একটা কোথা থেকে দিল, একটা শর্টকাট, হে অ্যামাজনের কাছে গেল, অ্যামাজন রিভিউ, অ্যামাজন যেহেতু এতগুলো কন্টেন্ট এত মাথা ব্যথা করবেন, 10টা পোস্ট ঠিক মতো পাইলে হবে, ব্যাংকিং এ সে চিন্তা করবো না, এখন সে চাইবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো থেকে আর্নিং করবে, তো আর্নিং করতে চায় যে আমি ভাই সাইটটি আমার সময় নাই, যারা আছে তাদেরকে যারা সাইট নেওয়ার সময় নাই, কন্টেন্ট না মাথা ব্যথা, এসইওর আজকে কথা শুনে মাথা ঘুরতেছে যাদের, এটা আবার কি এগুলো আবার করবো না। তাহলে একটা কথা না, এগুলো ঘোরাঘুরি কিছুই না, আপনাদের হয়তো ঘুরতে না না, ঘোরাঘুরি কিছু না, সবই হ্যাঁ, সিস্টেম, বাট একটা হ্যাঁ, পরে একটা সুন্দর করে সিস্টেম। বুঝে হ্যাঁ, নিতে হবে। হ্যাঁ। এখন কি হবে তাহলে তাদের 2 জানুয়ারি থেকে টার্গেট করেন, জানুয়ারি মাসে আমি ভাই আর্নিং দেখতে চাই, সোজা কথা,
সোজা কথা 2 দিন পরে জানুয়ারি মাস আসতেছে, সোজার আসার সাইট সবার আছে, 10টা কন্টেন্ট জানুয়ারি মাসে তো আর্নিং আমারও দেখা দরকার, কারণ না হইলে ইন্সপিরেশনটা জিরো হয়ে যাবে। না আমি এটা বলি, আমরা যাদের কন্টেন্ট একটা দুইটা রেডি হয়েছে, আমরা অন্তত 10টা আগে, যেহেতু অ্যামাজনে এখন অ্যাপল আগে 10টা জরুরি, 10টা কন্টেন্ট দেখেন একটু 1000 হোক 500 হোক 800 হোক, তাও তো বলে নাই যে আমার 500 নিচে হবে না বা 300 ওয়ার্ড হবে না, এটা তো বলে নাই। এভারেজে 500 600 700 ওয়ার্ডের সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ কয়েকটা করি, এরপর ইনফরমেটিভ যাদের বড় একটা দুইটা দেখানো হচ্ছে তারা ঠিক রাখেন। 10টা পোস্ট করার পরে ট্র্যাকিং আইডিটা যাদের নেওয়া আছে অলরেডি, তারা এখন কি করবেন, এখন ট্র্যাকিং আইডি নেওয়ার পরে এখন সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পর যদি সেল শুরু হয়ে যায়, এরপরে তো 10টা কন্টেন্ট দেওয়ার টাইম পাইবেন না, ওরা এর মধ্যে এসে রিজেক্ট করে দেবে, তাই হিতে বিপরীত হইবে আরো বড়। তাহলে তাহলে তো আমরা তাহলে ইউটিউব বা পিন্টারেস্টে খালি আমরা গুছিয়ে রাখবো, কিন্তু আমরা মনে হয় যে আমি চাইতে ওটা ঠিক না, ঠিক হবে না, কারণ গোছানোর আগে কন্টেন্ট পাবলিশ করাটাই আমার মনে হয় content জরুরি, কারণ সেল কিন্তু আমিও বলতে পারেন আপনিও বলতে পারেন যে আজকে দিবেন একটা ভিডিও হয়ে একটা post একদিনেই 3টা হয়ে যেতে এমন পারে। হতে পারে, এটা কিন্তু গ্যারান্টি আমি আপনাকে দিতে পারতেছি না, হতেই পারে, কিন্তু পোস্ট তো রাতারাতি আপনি 10টা বানাইতে পারবেন না। না। এটাকে গুছায় যদি একটা টাইম, আর এই যে 15,000 তাহলে তাহলে আপনার সাজেশন অনুপাতে আমরা তাহলে সাইটটাকে নিয়ে এখন ঝাঁপায় পড়ি নাকি? সাইটটা শুধু কন্টেন্ট নেই, এখন যারা টাকা দেয় আমি বলছি কোয়ালিটি কন্টেন্ট আসতে করতে পারবেন, এত বাজেও তো করবে, সবাই যদি নিজেও দেখেন, আমরা তো সবাই এখানে যথেষ্ট ম্যাচিউরড আছে, সবাই এডুকেটেড আছে, এখানে নিজেরাও তৈরি করতে পারবো। আমি তো যে দেখা যাম 800 900 700 ওয়ার্ড দেখে তৈরি করতে পারবো না এরকম। হ্যাঁ হ্যাঁ ওটাই হ্যাঁ করতে হ্যাঁ, হবে আপাতত এখন। এবং ইন্ডিভিজুয়ালি কন্টেন্ট গুলো দাঁড় করে ফেলানো আমি যাবে। চাইতেছি জানুয়ারির মধ্যে একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে। হ্যাঁ, সবারই single সবারই অন্তত আর্নিং এর দরজাটা ওপেন হয়ে যাক। হুম হুম। এটা তো আমার সাথে থাকতেছে না, এটা তো আমরা আস্তে আস্তে আগাইতেছি, কিন্তু আর্নিং এর জন্য সবাই ঢুকে কাজ করি এটা থেকে, যেটাতে আমরা আর্নিং এর পর সবার তো জানুয়ারি 2 মাস পার হয়ে যাচ্ছে, জানুয়ারি মাসে তো আর্নিং এর রাস্তাটা শুরু হয়ে যায়, সেটার জন্য আমরা সোশ্যাল মিডিয়াকে আনতে গিয়ে 10টা পোস্ট এখন লাগবে, যেহেতু জানুয়ারি আমাজন আবার এসে রিজেক্ট করে দেবে বিক্রি হওয়ার আর এই ফ্যাক্টরস গুলো তো এই মানে ফিক্স করার জন্য আমরা আরো 2 মাস সময় হাতে পাচ্ছি। আমরা আমার সাথে আছেন তো, শুধু 2 মাস না, ক্লাসের বাইরেও তো আমরা থাকবো না মানে মার্চ থেকে যেহেতু গুগল ইয়ে করবে। হ্যাঁ এটা মার্চ থেকে আমরা 2 মাস সময় পাবো পুরো ফিক্স করার, এটা হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটাই মার্চ থেকে শুরু হচ্ছে। এর তাহলে আগে তাহলে আমাদের ফাইনালি একটু বলে দেন যে আমরা কালকে থেকে কোনটা অ্যাপ্রক্সিমেটলি আমরা আমি এগোবো। আমি একটা জিনিস কন্টেন্ট 10টা। এটা আমি এখানে যেটা দেখলাম, হ্যাঁ। আমার দেখেন এটাকে ত্বরান্বিত করার জন্য এসইও ফ্রেন্ডলি একটা পোস্ট কিভাবে দিবেন, তো পোস্ট আমার আছে, এটা নিয়ে জি। আটকে যাচ্ছে না অনেকেই, তো এটা আমি করব, এটা একটা দিলাম, আমি আজকে 4টা দিছি সময় নিয়ে, আপলোড হয়েছে কালকে, আর আপলোড দিতে পারি নাই, অনেক রাত হয়ে গেছে, আগের ব্যাচের ক্লাস করাইতে যায়, আজকে আপলোড দিতে গেছে, সকালেও পারি নাই, দুপুরের পরে দেওয়া হয়েছে, দুপুরের দিকে। এই 4টা খুবই গুরুত্বপূর্ণ 4টা দেওয়া হয়েছে, দেখেন এখানে মেন যে 4টা লাগে, যারা যারা দেখছেন তারা তো বুঝতেই পারতেছেন, আমি জিনিসটা একটু কিন্তু ওই বাটনটাও তো এখন বসানো রিস্কি ভাই। না বাটন বসানোর রিস্কি, বাটন দরকার নেই আপাতত, মানে ওয়েট থাকি, স্টপ থাকি, প্রসেসটা যেহেতু লাগবে, যাদের পোস্ট অর্ডার হয়ে যাচ্ছে তারা আবার দিয়ে রাখলে যে হবে এমনও তো না, সাইটেটা দিয়ে রাখেন, সাইটে তো সে খুব কম হয়, কিন্তু কাজটা সেরে ফেলতে পারেন। আচ্ছা আচ্ছা। এখানে আমি এটাকে 4টাকে আগে, বাকি নো ইস্যু, যেগুলো আমার মেজর কোনো না, প্লাগইনটা না, আকপিসের হয়ে সমস্যা হইতেছে না, তারপর আমি শেষ করবো, কিন্তু মেজর হলে এখানে 4টা দেখেন। গুগল অ্যানালিটিক্স আমার তো লাগবেই না, এটা আমার ট্র্যাকিং করতেই হবে, কিন্তু আমার টেকনিক্যাল ব্যাপার হ্যান্ডেল করতে হবে। তো প্রথম পার্ট সেকেন্ড পার্ট কেন হয়েছে, প্রথম পার্টে করতে গিয়ে দেখলাম যে আগের যে জিনিসগুলো সেগুলো চেঞ্জ হয়ে গেছে, এখন আবার পুরোনো ভার্সনের সাথে তারা এই প্লাগইনটা কাজ করে, যার কারণে দুইটা দেখলে ক্লিয়ার, মানে পুরোটা ক্লিয়ার হবে। এখানে গুগল অ্যানালিটিক্সও কিভাবে ওপেন করবে সেখানে স্পষ্ট এটা আপনার ধারণা আছে। চ্যানেলে ঢুকছেন না? হ্যাঁ চ্যানেলের হ্যাঁ, মধ্যে দেয়া আছে। মানে এই চ্যাটটা তো আজকে পোস্ট দিচ্ছেন। হ্যাঁ। হ্যাঁ আর এরপরে দেখেন, এরপর আছে প্রসকন, যেহেতু প্রত্যেকটা সাইডে প্রসকনের ব্যাপার আছে, প্রসকনটা যাতে আমার লাগবে। এরপরে বলছে যেটা বললাম স্ক্যামা, যেটা আমি সিনিপ্যাডের কথা বললাম, কিভাবে আমি কোন কোন পোস্ট দেব, এটা লাগবে, সেটা এখানে দেওয়া আছে। এবং টেবিল যেটা লাগবে, যে টেবিলটা সুন্দর, এখানে ভালো টেবিলটাতে করা যায়, ডাব্লিউপি টেবিল বিল্ডার দিয়ে, টেবিলটা কিভাবে আমরা লাগাবো, এই টেবিলটাও দেওয়া আছে। এই 4টা তাহলে পোস্টের এই চ্যাটটা কালকে আমরা স্টার্ট করে দিই। যাদের পোস্ট রেডি আছে, যারা টেবিল করতে পারেন না, আটকে আছেন, এই প্রত্যেকটাই লাগবে সাইটের মধ্যে। আর দ্বিতীয় হলো এখন এইটা আরো 4টা প্লাগইন, ইওস এসইও কে আমার আলাদা করে বানানো দরকার আছে। ইওস এসইও তো এসইও কিন্তু আমি পাই নাই ভাইয়া, আমি কিন্তু আমার সাইটে করি নাই। না মানে এমনি ইওস দেখাই আর ভিডিও সবই দরকার স্যার, না ইওস করে রাখেন, আমাদের সবারই দরকার হবে। আচ্ছা আমি প্রত্যেকটা আলাদা আলাদাই করছি, আমি একটার সাথে একটা, কোনটা 5 মিনিট হইছে, কোনটা 7 মিনিট হইছে, যাতে জি 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 এটাই ভালো হবে। ভাইয়া করলাম, কিন্তু ইউএসটিসি কি প্রিমিয়ামটা আমাদের লাগবে, মানে আরো প্রিমিয়াম লাগবে না, যারা $5,000 ইনকাম করে তারাও প্রিমিয়াম ভার্সন ইউজ করে। কি করে,
র্যাঙ্ক ম্যাথ আর ইউএস রেশিও দুইটা অল্টারনেটিভ ইউজ করে পাশাপাশি, ঠিক আছে? র্যাঙ্ক ম্যাথ নাকি এখন বেশ ভালো ছিল। হ্যাঁ, এখন দেখা গেল আবার কিছু কিছু আছে, আমি বলি র্যাঙ্ক ম্যাথে অনেক কিছু আছে যে প্রিমিয়াম ভার্সন ইউএস এর মধ্যে নাই, ইউএস এর যেটা বেসিক আছে সেটা র্যাঙ্ক ম্যাথে প্রিমিয়ামে নাই। যাই এটা দুইজনে ব্যবসা আর কি, ওরা দুইটা কম্পেয়ার করে করছে যাতে একটা থেকে আরেকটা কিনে দুইটাই প্রায়োরিটি থাকে। ইউজ করছে যেহেতু ইউজার সংখ্যার দিক থেকে বেশি, ইউজ করছে অনেক উপরে আছে, এটা দেখা গেল আমরা দুইটাই ব্যবহার করব প্রয়োজন ক্ষেত্রে, কোনটা কখন অ্যাক্টিভ কোনটা রাখবো সেটা আমরা তো কাজ করে বোঝা যায়। ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমাদের সোশ্যাল বাকি আছে, এটা ভিডিও বানানোর আর কিছু না। পিন্টারেস্ট মার্কেটিং এর পার্ট 2, এই চারটা আমি চিন্তা করছি যে কালকের মধ্যে এই প্লাগইন, 4টা প্লাগইন দেবো ইনস্টাগ্রাম। এগুলো আমি এখন ভিডিও আমার এই বছরের বানানো শেষ হয়ে যাবে, শেষ আমার আর যাতে ভিডিও কোনো রিকোয়ারমেন্ট বাকি নাই। আমি 2021 সাল থেকে নতুন উদ্যমে নতুন প্ল্যানিং আমার অন্যভাবে কাজ করে। এখন আপনাদের আর্নিং এর প্রধান সোর্সের জন্য কি করা আমার করণীয় আমাকে বলেন, আমি সেভাবে আপনাদের জন্য আর কি কি করতে হবে সেটা আগায় রাখি, আর আপনারা কে কিভাবে করবেন নিজেরা একটু প্রস্তুতি নেন, যেহেতু আর্নিং। না, আমি ভাইয়া বলি আমি সারেন্ডার, কারণ কি আপনি যা সাজেস্ট করবেন সেভাবেই এগোবো। কারণ এই মুহূর্তে আমার মনে হয় যে আপনার সাজেস্ট ছাড়া আর ডানে বামে যাওয়ার দরকার নাই। তাহলে এটা যদি খুব ভালো হয়, সবার যদি এই সিদ্ধান্তে থাকে, আমি তাহলে এভাবে বলতে চাইতেছি। স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম। জি বলেন আপনাদের আগে শুনি। স্যার আমি আগে থেকেও আমরা এই রেকর্ডিংটা বন্ধ করি না।